আজকে কোন পেজটা করাবো বলছিলাম না 2017, তাই তো? 2017 দুটো এসএ কিউ করি দিয়ে দুটো এসএ কিউ কেমন বলতো? অঙ্ক 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 দেখ, দুটো অঙ্ক আমি পুরো এসএ কিউ করাবো, এসএ কিউ তো করাই আছে, দুটো অঙ্ক দেখ তুই দেখ কি কোশ্চেন বলেছে দেখ, ধর না এরকম টাইপের অঙ্ক পাবি তুই পরীক্ষায়। কোশ্চেনে বলেছে ক্রেডিট সেলস, দেখ কোশ্চেনে বলেছে ক্রেডিট সেল কত 75% অফ টোটাল সেলস। ধর তোদের যে দিয়েছি তোরা পিডিএফ পেয়ে গেলি, মুখস্থ করে চলে গেলি, লাভ নেই তো। আরে এই অঙ্ক থোড়াই দেবে, এই অঙ্ক থোড়াই দেবে, কোনোদিন এই অঙ্ক দেবে না। ও এই প্যাটার্ন তুলবে, এরকম প্যাটার্ন তুলবে। এখানে বলে ক্রেডিট সেল আর 75% টোটাল সেল, নাও বলতে পারে, বলতে পারে তো ক্যাশ সেল 75% টোটাল সেল। তখন তুই কি করবি? তুই মুখস্থ করে কিছু হবে? কিচ্ছু হবে না অঙ্ক মুখস্থ করে। ক্রেডিট সেল আর 75% টোটাল সেল, ঠিক আছে তো? আর কি বলেছে? ক্রেডিট সেলস বলে দিয়েছে, ক্রেডিট সেলস বলে দিয়েছে। ক্রেডিট সেল কত বলে দিয়েছে? 8 লাখ টাকা। বলছে বলো টোটাল সেল কত। আমি বারবার বলি এরকম টাইপের কোশ্চেন তো নাও দিতে পারে, মানে এই প্যাটার্ন দিতে পারে, কিন্তু জিনিস তো ঘোরাতে পারে। যেমন এখানে কি বলেছে? ক্রেডিট সেল 75% টোটাল সেল, তো নাও বলতে পারতো, ও তো বলতে পারে ক্যাশ সেল 25% টোটাল সেল, মতো বলতে পারে। কোশ্চেন তো ঘুরিয়ে দিতেই পারে। তাহলে আমাকে বুঝতে হবে আমরা কি শিখেছি। টোটাল সেল বের করার ফর্মুলা কিন্তু শর্টে লিখছি, টিএস বের করার ফর্মুলা কি? ক্যাশ প্লাস ক্রেডিট, ক্যাশ প্লাস ক্রেডিট সেলস, তাই না? তো কি বলেছে এখানে? লাইন পর এই লাইনটা পড়লেই তুই বুঝে যাবে কি লিখতে চাইছে। বলছে টোটাল সেল যত হবে তার 75 হবে ক্রেডিট সেল, টোটাল সেল যত হবে। তাহলে টোটাল সেলটাকে 100 ধরতে পারি না? তার উপর বলে 75% টোটালের উপর। সাপোজ যদি বলতো এখানে 75% টোটাল সেল না বলে অন্য কিছু বলতো, সাপোজ যদি বলতো ক্যাশ সেল, যদি বলতো ক্যাশ সেল, তখন ক্যাশ সেলটাকে 100 ধরতাম। মানে যার উপর বলবে তাকে 100 ধরবে, যার উপর বলবে তাকে 100 ধরে 100 ধরবে। ক্যাশ সেল তো যাই না, কিন্তু ক্রেডিট সেল কত? 75, তাহলে ক্যাশ কত হলো? 25। বল ওই ঠিক নিয়ম করবো। ক্রেডিট সেল কত বলেছে? 8 লাখ। আমাকে কি বের করতে বলেছে বল? টোটাল সেল বের করতে বলেছে। ওই নিয়ম করতে পারবি না? হ্যাঁ স্যার, 75 এ 100, একে 100 বাই 75, তাহলে 8 লাখ। এটা খাতায় করানো আছে, বুঝিয়ে দিলাম, আরো একবার মনে করে দিই। যেটা হবে সেটাই 8 লাখ কিন্তু 100 বাই, কিছুই নেই অঙ্কের মধ্যে। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখ না কত বেরোচ্ছে। কিছু বেরোচ্ছে টাকা পয়সা? 4/3, তাই তো? 8 লাখ 32 লাখ, 32 লাখকে 3 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 10 লাখ। 33 আর 3 লাখ বেরিয়েছে, দেখতে কত বেরিয়েছিল? 10,66,600। বুঝতে পারছিস সেটা? দেখ কারোর কোনো ডাউট থাকলে বলিস, কিন্তু এরকম টাইপের অঙ্ক প্রতি বছরই একবার দেয়, প্রতি বছরই একটা করে পাবি, তুই পাবি এরকম একটা অঙ্ক। তুই একটা আশা করতে পারিস এরকম একটা অঙ্ক পাবি পরীক্ষায়, ঠিক আছে? এরকম একটা আশা করতে পারিস, এরকম একটা এসএ কিউ পাবি। এসএ কিউ বা এমসিকিউ যেখানে হোক দেবে, মনে হয় এসএ কিউ দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপরে একটা কোশ্চেন বলছি, এটা একদম জলের মতো নিজে দিই, এটা তোরা নিজেরাই পারবি, এটা আমি পড়াই বা না করাই তোরা নিজেরাই পারবি। কি বলেছে জানিস তো? তোরা ওই মনে পড়ে সিঙ্গেল এন্ট্রি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করেছিলাম, ওখানে ফর্মুলা কি বলেছিলাম? সিঙ্গেল এন্ট্রি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর ফর্মুলা কি ছিল মনে আছে? ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল। আমি লিখি না, আরে লিখি না, দেখ না কি লিখছি। ক্লোজিং ক্যাপিটাল, পরেরটা ক্লোজিং ক্যাপিটাল মানে প্রফিট বের করার ফর্মুলা, প্রফিট এবারে লিখছি, প্রফিট বের করার ফর্মুলা ক্লোজিং ক্যাপিটাল, তারপর কি বলে দিচ্ছি স্যার প্লাস ড্রয়িংস মাইনাস ওপেনিং ক্যাপিটাল। তো জানার বাইরে কিচ্ছু দেবে না, সবই জানার মধ্যে দেবে। এবার দেখতে হবে কতটা টাইমে অ্যাপ্লাই করতে পারে, কতটা টাইমে অ্যাপ্লাই করতে পারে। ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল। তো বল কি বলে দিবেন? ভ্যালুগুলো পুট করে দেবো। শেষে ওপেনিং ক্যাপিটাল বলেছে 12,500, এখানে লিখে দিলাম 12,500 টাকা। আর কি বলেছে স্যার? ড্রয়িং বলেছে 5,000 টাকা, এখানে লিখে দিলাম ড্রয়িং 5,000 টাকা। আর কি বলেছে স্যার? লস বলেছে 2,500 টাকা, লস বলেছে 2,500 টাকা। ভাব মানে কি? লস মানে কি? মাইনাস হবে তো, কি রে? লস তো মাইনাসে হয়, একই না? 2,500 টাকা। কি বের করতে হবে? ক্লোজিং ক্যাপিটাল। স্যার ফার্দার ক্যাপিটাল নাও থাকতে পারে ছিল, তাহলে এখানে ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে যাবে। পাঁচ থেকে 12,500 বাদ দিলে কত? মাইনাস 7,500। এদিক পাঠিয়ে দে, এদিক পাঠিয়ে দে। মাইনাস 2,500 আর মাইনাস প্লাস 7,500। ক্লোজিং ক্যাপিটাল কত হলো? ক্লোজিং ক্যাপিটাল কত? 5,000।
তুই অনেকভাবে করতে পারিস, তুই এইভাবে নাও করতে পারিস, তুই অন্যভাবে করতে পারিস, আরে তোর ইচ্ছা। তুই বের কর না অ্যান্সার পাশে 1 টাকা, যেখান থেকে খুশি বের কর পাশে 1 টাকা, হয়ে গেল। তুই দেখ না, তুই একটু প্রমাণ করে দেখি ঠিক করলি না ভুল করলি। ক্লোজিং 5, 5 এর সাথে 5 যোগ করে কত হচ্ছে 10, 10 থেকে 12 পাশে বাদ দিলে কত হয় মাইনাস আর যায়, মিলে যাচ্ছে, ঠিকই যাচ্ছে, বুঝতে পারলি তো। এরকম এসে কি হতে এই যে এই পেজে 17 সালে দুটো অঙ্ক দিয়েছিল, বলে দিলাম তো দুটো অঙ্ক কেমন অঙ্ক দিয়েছিল বুঝেছিস, খুব কঠিন ছিল, কিচ্ছু ছিল না। টোকার দরকার টুকতে পারিস, নাটকের দরকার টুকতে হবে না। আচ্ছা দেখ কি বলছিলাম, ক্যাশ বুকের অঙ্ক, তাই তো 4 নম্বর দাগে ছিল ক্যাশ বুক। তো এখানে কি বলেছিল, আমাদের সিলেবাসে এই ক্যাশ বুক আছে, একটা সিঙ্গেল কলম ক্যাশ বুক আছে আর একটা ডাবল কলম ক্যাশ বুক আছে, ঠিক আছে। তো সিঙ্গেল কলম ক্যাশ বুকটা একবার দেখেই যেতে পারিস, একবার দেখেই যাস, একটিবারের জন্য দেখে, একটা অঙ্ক দেখে গেলেই হবে। তো পরীক্ষাতে ডবল কলম ক্যাশ বুকই দেবে, তুই এটা আশা করতে পারিস। কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার সুইটেবল ক্যাশ বুক এন্ড ক্যালকুলেট দ্য ব্যালেন্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। তো এই বলে দিয়েছে। তো ধর এটা কি দিয়েছে, এটা ডবল কলম ক্যাশ বুকের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো ডবল কলম ক্যাশ বুকের অঙ্ক দেখো, দেখে নে কেমন হয়। ইন দা বুকস অফ লিখবো, কোম্পানির নাম বলেছিল, বলেনি ইন দা বুকস অফ ডট 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 ক্যাশ বুক ডবল কলম, ঠিক আছে। ক্যাশ বুক ডবল কলম, আর ডবল কলম যদি লিখতে না পারিস তাহলে লিখতে পারিস ক্যাশ এন্ড ব্যাংক কলম, ক্যাশ এন্ড ব্যাংক কলম, ঠিক আছে। ডেবিট ক্রেডিট মাস্ট, ডেবিট ক্রেডিট মাস্ট লিখতেই যাবে, না কেটে কিন্তু 0 বসিয়ে দেবে। আচ্ছা ক্যাশ বুক জানিস তো, ক্যাশ বুক ক্যাশ ব্যাংক এগুলো মানে অ্যাসেট, তো অ্যাসেট বাড়বে কোন দিকে, ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে, ঠিক আছে। প্রথমে দেখতে হবে ব্যালেন্স, প্রথমে ব্যালেন্স খুঁজে বার করতে হবে। যেমন দেখ প্রথমেই বলে দিয়েছিল কি ক্যাশ ইন হ্যান্ড, তাই তো। দেখ ডেট ফরম্যাট কেমন লিখে 2016 ডিসেম্বর 1, ঠিক আছে 2016 ডিসেম্বর 1। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশে ব্যালেন্স ছিল, তাই তো। ক্যাশ তো আমাদের অ্যাসেট, আর অ্যাসেটের ব্যালেন্স সবসময় কি হয় ডেবিট ব্যালেন্স, তাই কি টু ব্যালেন্স বিলি বলে ক্যাশের ঘরে 14,000 টাকা। ঠিক তার নিচে বলেছিল ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কি লাইবিলিটি, লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিটই হয়, তাই না। তাই ক্রেডিট দিকে লিখি একই ফরম্যাট, ডেট ফরম্যাট, বাই ব্যালেন্স বিলি বলে ব্যাংকের ঘর, ঠিক আছে। যদি ব্যাংক ওভারড্রাফট দেয়, ব্যাংক ওভারড্রাফট কি ব্যালেন্স, লাইবিলিটি মানে ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স তো ক্রেডিটে বসবে, আর ক্যাশ অ্যাসেট ডেবিট ব্যালেন্স ডেবিটে বসছে। শুধু ব্যাংক থাকতো ক্যাশ এট ব্যাংক, ওটা তো অ্যাসেট, ওটাও ডেবিট ব্যালেন্স, তাহলে ডেবিটে বসবে, ঠিক আছে তো। তো এই জিনিসগুলো বেসিক বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। আচ্ছা এই হয়ে গেল। আর কি বলেছে একটা করে পড়ি, কিছু নেই এমন কিছু নেই অঙ্কের মধ্যে। ওয়েজেস পেড, আমরা কি সুন্দর সিস্টেম শিখেছিলাম, যদি মনে হয় ক্যাশ আসছে, কি যদি মনে হয় বিজনেসের ক্যাশ বাক্সে টাকা আসছে তাহলে ডেবিটে, আর যদি মনে হয় ক্যাশ বাক্সে টাকা বেরিয়ে যাচ্ছে ক্রেডিটে। তো ওয়েজেস পে করছি তাহলে কি ক্যাশ বাক্সে কি হচ্ছে, টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্রেডিট থেকে লিখবো, তাই না। আবার বলছি বিজনেস ওয়েজেস পে করছি, কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের ওয়েজেস পে করছি, তাহলে ওয়েজেস পে করলে কি হবে, ক্যাশ বাক্স থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে চলে ক্যাশ কমে যাবে, ক্রেডিট থেকে লিখবো। যেহেতু ওয়েজেস পে করছি তাই ক্যাশের ঘরে লিখবো। যদি বলতো ওয়েজেস পেড বাই চেক তখন ব্যাংকে লিখতাম। তো এখানে লিখি ডেট দেখ 4 তারিখ, বাই ওয়েজেস অ্যাকাউন্ট বলে 1400 টাকা ক্যাশের ঘরে, ঠিক আছে। আর ন্যারেশন আমি লিখলাম না, ন্যারেশন তোরা অবশ্যই লিখবি, পরীক্ষায় লিখতে হবে। ন্যারেশন না লিখলে কিন্তু হাফ নাম্বার দেবে। কি লিখতে হবে ন্যারেশন, কিচ্ছু না, বিং দিয়ে শুরু করে দিবি, বিং কি লিখি ওয়েজেস পে, ব্যাস আর কিছু না, বিং ওয়েজেস পে, এইটুকু লিখলেই হবে, লিখবি ন্যারেশনটা লিখবি, ঠিক আছে তো। নেক্সট কি বলেছে দেখ 5 তারিখ বলে ক্যাশ সেল, বল না ক্যাশ সেল, আমার দোকান আছে মাল বেচে দিয়েছি ক্যাশে, তাহলে কি হয়েছে দোকানে কি এসছে, টাকা এসছে, টাকা আসলে কোন দিকে ডেবিট আসবে, টু সেল বলে ক্যাশের ঘরে 17,000 টাকা। নেক্সট কি বলেছে 7 তারিখ পারচেজ গুডস ফ্রম রাহুল, রাহুলের থেকে গুডস কিনেছি, ঠিক আছে, রাহুলের থেকে গুডস কিনেছি, পেড বাই চেক এবং ওকে পেমেন্ট করেছি চেকের মাধ্যমে। না এটা ক্রেডিট বলিস না, ভালো করে শোন। আমি তোর দোকানে গেছি, তোর দোকানে চাল কিনতে চলে গেছি, আমি বলেছি আমি অনলাইন পেমেন্ট করবো, বুঝতে পারলি তো। তাহলে কি কর, তুই কি করে বলি ক্রেডিট, বুঝতে পারলি না। ক্রেডিট কাকে বলে, আজকে কিনে আনলাম কালকে টাকা দেবো, এটা তুই ক্রেডিট বলতে পারিস। সঙ্গে সঙ্গে পেমেন্ট করলে ক্রেডিট হয় না। এখানে কি বলি ভালো করে পড়, পারচেজ গুডস ফ্রম রাহুল, রাহুলের থেকে গুডস কিনেছি কিন্তু পে করেছি চেকের মাধ্যমে, তাহলে সঙ্গে সঙ্গে কাজটা হয়েছে, তাহলে তো এটা ক্যাশ ট্রানজাকশন, তাই না। তাহলে পারচেজ করেছি, টাকা আসছে না যাচ্ছে, টাকা যাচ্ছে, না না টাকা যাচ্ছে, পারচেজ করেছি টাকা যাচ্ছে, টাকা গেলে কোন দিক হবে, এই দিক হবে। আমার কি ক্যাশ টাকা যাচ্ছে নাকি ব্যাংকে গিয়ে যাচ্ছে, ব্যাংক থেকে যাচ্ছে, তাহলে ব্যাংকে বাই পারচেজ বলে ব্যাংকের ঘরে 12,000 টাকা, ঠিক আছে তো। এখানে ভুল করে রাহুল লেখা যায় না, এই ব্যাপারগুলো তোকে বুঝতে হবে, ঠিক আছে তো। আচ্ছা আর কি বলেছে, এখন তুই বলতে পারিস স্যার 12,250 টাকার মাল কিনেছি, কিনে 12,000 টাকা দিয়েছি, তাহলে কোনটা আসবে, 12,250 আসবে না 12,000 আসবে, 12,000 যত টাকা পেমেন্ট করছিস ঠিক তত টাকাই আসবে, ঠিক আছে তো। তো বোঝা গেল। 9 তারিখ কি বলছে পারচেজ ফার্নিচার ফর ক্যাশ, তুই ফার্নিচার কিনেছিস, বুঝতে পারছিস তো, ফার্নিচার কিনেছিস, তো ফার্নিচার কিনলে মানে
ক্যাশ আসছে না ক্যাশ যাচ্ছে, ক্যাশ যাচ্ছে। গেলে ক্রেডিট দিকে লিখবো, কিন্তু বাই ফার্নিচার লিখবি। এই তো জার্নাল শিখেই এসেছিস, ফার্নিচার কিনলে ফার্নিচারই লিখতে হয়, অ্যাসেট তো বাই ফার্নিচার বলে ক্যাশের ঘরে লিখবো 10,000 টাকা। 9 এর পর কত আছে 10, বলছে ক্যাশ পেড টু রোহিত, রোহিতকে তুই 5,000 টাকা পে করেছিস। আচ্ছা রোহিতকে পে করেছিস, তার টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে, বাই রোহিত বলে ক্যাশের ঘরে 5,000 টাকা। এখন বলবি দেখ ব্যাকেটে ডিসকাউন্ট রিসিপ্ট দিয়েছে, কোনো মূল্যই নেই এর মূল্যই নেই, তুই ক্যাশ পে করেছিস কত 5,000, ঠিক আছে তো বুঝতে পারছিস তো? যদি বলতো না ক্যাশ পেড করেছি রোহিতকে এত টাকা ইনক্লুডিং ডিসকাউন্ট, তখন সমস্যা হতো, বুঝতে পারছিস তো? তবে বলে কি ব্যাংক চার্জ ইন্টারেস্ট অন ওভারড্রাফট, লাইনটা মানে বোঝ। আমার কোশ্চেনের শুরুতেই ব্যাংক ওভারড্রাফট বলেছিল না, ব্যাংক ওভারড্রাফট মানে জানিস তো? আরে তোরা জানিস তো ব্যাংক ওভারড্রাফট বিজনেস সাইজ করেছিস? মানে ব্যাংকে আমরা 4 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি, কি কি অ্যাকাউন্ট বল? ঠিক, 4টে অ্যাকাউন্ট খুলতে পারি। তো ব্যাংক ওভারড্রাফটের ফ্যাসিলিটি কারা পায়? যারা কারেন্ট অ্যাকাউন্ট খোলে তারাই ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংকে তো যত টাকা ছিল তার থেকে এক্সট্রা তুলে নিয়েছে, এই ব্যাংক ওভারড্রাফট। তো ব্যাংকের থেকে এক্সট্রা টাকা তুলে নিয়েছে, তো যা অ্যাকাউন্টে ছিল তো ব্যাংক তার উপর ইন্টারেস্ট কাটবে না? তো ইন্টারেস্ট কাটলে তাহলে তোর কোথা থেকে কাটবে ব্যাংক ইন্টারেস্ট? তোর বাড়িতে এসে কাটবে? বাড়িতে তো এসে কাটবে না, ব্যাংকে যে ব্যালেন্স টাকা পড়ে আছে ওখান থেকে ইন্টারেস্টটা কেটে নেবে। তাহলে তোর ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে, মাথায় রাখতে হবে, কারণ এইগুলো বিআরএস এর কিন্তু এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? ব্যাংকের ব্যালেন্স কমবে, দেখ এইদিকে বসবে, দেখ কি লিখেছি 16 তারিখ বাই ইন্টারেস্ট ওভারড্রাফট 500 টাকা। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বিআরএস এরকম পয়েন্ট দেয়, দেখেছিস তো? ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ব্যাংক চার্জেস, বুঝলি না? এই জিনিসগুলো জেনে রাখ। তাহলে তুই কি বুঝতে পারলি? হ্যাঁ স্যার, মানে এই ক্ষেত্রে ব্যাংকের ব্যালেন্সটা কমবে, ব্যাংকের ব্যালেন্স, মানে এই জিনিসগুলো যত বুঝবি তত বিআরএস এর সুবিধা হবে। ক্যাশ বুকের থেকে কিন্তু অনেক হেল্প পাবে বিআরএস এ, ঠিক আছে তো? এরপরে তো বিআরএস করো ডিপোজিটেড ইনটু ব্যাংক। আচ্ছা আমি একটা কোশ্চেন করছি, বল না, একটা অ্যানসার দে না। কন্টেন্ট শিখেছিলাম তো পরীক্ষাতে, এসে কিউ দিতেই পারে কন্টেন্ট, কন্টেন্ট থেকে বাংলা কি বলে? বিপরীত দাখিলা। তোকে ধর বললো যে কোনো একটি কন্টেন্টের উদাহরণ, তখন তুই কি অ্যানসার দিবি? ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, আর একটা ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, ঠিক? তো এইগুলো দিতে পারে কিন্তু কন্টেন্টে দিতে পারে, ঠিক আছে? তো আর কন্টেন্টে কি হয়, সবসময় এলএফ এর ঘরে সি লিখতে হয়, তাই তো? এখানে কি বলছে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। আমি কি সুন্দর শিখিয়েছিলাম, ব্যাংকে টাকা জমা করছি, তার মানে কে বাড়ছে? ব্যাংক বাড়ছে। ব্যাংকে টাকা জমা করছি মানে ব্যাংক বাড়ছে, তাই তো? কত? 7,000 টাকা ডিপোজিট করছি, 7,000 টাকা, দেখ এই দেখ ব্যাংক বাড়ছে, যে ব্যাংক ও বাড়ছে, এই যে 7,000 টাকা হয়ে গেল। কমছে কে? ক্যাশ কমছে, কমছে এই দিক, ক্যাশ কমছে, হয়ে গেল, তাই তো? আমি ব্যাংকের ঘরে টাকাটা লিখলাম, তার মানে এখানে লিখবো ক্যাশ, আবার এখানে ক্যাশের ঘরে টাকা লিখলাম, এখানে লিখবো ব্যাংক, শুধু এলএফ করে দিতে। কত সুন্দর সিস্টেম, ইজি প্রসেস, প্রসেসটা খুব ইজি। তারপর 7 পর কত তারিখ হলো না? 18 তারিখ, 20 তারিখ পেড টেলিফোন বিল, টেলিফোন বিল পে করেছিস, তাহলে চেকের মাধ্যমে টেলিফোন বিল পে করছিস তো টাকা চলে যাচ্ছে, বাই টেলিফোন বিল 600 টাকা ব্যাংকের ঘরে। 20 পর কত তারিখ আছে? 25 তারিখ, তাই তো? 25 তারিখটা দেখি করে নিই কি বলছে। বলছে সোল্ড গুডস ফর রুপিস 23,500 টু বিকাশ, বিকাশকে এত টাকার মাল বেচে দিয়েছি, ঠিক আছে তো? বিকাশকে এত টাকার মাল বেচে দিই, ও আমাকে একটা চেক দিয়েছে, আমি ওকে 23,500 টাকার মাল বেচেছি, ও আমাকে 23,000 টাকা চেক দিয়েছে, তাহলে আমি কত টাকা এন্ট্রি করব? 23,500 না 23,000 টাকা এন্ট্রি করব। তাহলে এটা নিশ্চয়ই ডেবিট হবে, চেক পেয়েছি, ওর থেকে যে চেকটা পেলাম সেই চেকটা ব্যাংকে ফেলে দেবো। প্রশ্ন দেখ, কোশ্চেন আছে, কোশ্চেনটা মন দিয়ে শুনবি, কি কোশ্চেন করতে যাচ্ছি? কোশ্চেনটা করছি, আমি তো বিকাশের থেকে চেক পেয়েছি, কবে? 25 তারিখ চেক পেয়েছি, কবে ব্যাংকে ফেলেছি? কোথাও পেয়েছিস? খুঁজে না, তাহলে আমি কোথায় করবো? তাহলে আমি ধরে নেবো যে না আমি ওই দিনই ব্যাংকে ফেলে দিচ্ছি, কি এটাই তো অ্যাজাম্পশন করবো। আমি করেছিলাম তো ক্যাশ বুকে এরকম অঙ্ক করেছিলাম, ঠিক আছে? যেমন আজকে চেক পেয়েছি, কালকে ব্যাংকে জমা করলাম, যদি এরকম হতো আজকে চেক পেয়েছি, ধর 25 তারিখে চেক পেয়ে 26 তারিখে ব্যাংকে জমা করেছি, তাহলে 25 তারিখে চেকটা ক্যাশে বসতো, 26 তারিখে কন্টেন্টই হতো, কি শিখেছিলাম তো এগুলো, তাই তো? এখানে লিখবো টু সেলস বলে ব্যাংকে। এই জিনিসগুলো কি কি জিনিস মাথায় রাখতে হবে, এগুলো আমি তো লাস্ট ক্লাসে ক্যাশ বুক করেছিলাম, ওই টাইপের জিনিসগুলো মাথায় রাখবি, তাহলে ভুল হয় না। আচ্ছা নেক্সট, পেড রেন্ট পে করছি, ক্যাশ কমে যাচ্ছে, দেখ পেড রেন্ট ক্যাশের ঘরে 800 টাকা। তারপর বলেছে কি ড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন টাকা তুলছি, কোথা থেকে টাকা তুলছি? ক্যাশ থেকে, ক্যাশ কমবে, দেখ ক্যাশ কমছে, বাই ড্রয়িংস 1000 টাকা। লাস্ট এন্ট্রি, পেড স্যালারি পে করছি কত? 2000 টাকা। স্যালারি কত টাকা পে করছি বল? 2000 টাকা। স্যালারি পে করলে কি হচ্ছে? ক্যাশ কমছে, বাই স্যালারি 2000 টাকা। শেষ, অঙ্ক শেষ। প্রথমে ক্যাশের ডেবিট দিকটা যোগ করে 31,000 টাকা বেরোলো, সেই 31টা এখানে বসালাম, তার থেকে এগুলো সব বাদ দিয়ে দেখলাম 3,800 টাকা ব্যালেন্স বেরোচ্ছে, ঠিক আছে? আর ব্যাংকে টোটাল করলাম কত? 30 বেরোলো, সেই 30টা এখানে বসালাম, এবার সব বাদ দিয়ে থাকলাম, দিয়ে দেখলাম 3,700 টাকা বেরোচ্ছে, তার মানে কি বেরোলো?
যে ডিসেম্বর মাসের শেষে আমার ক্যাশে এত টাকা ব্যালেন্স আছে, ব্যাংকে এত টাকা ব্যালেন্স আছে, সেটা আবার ব্রড ফরওয়ার্ড করবো। ঠিক আছে, এটা করতে হয় টু ব্যালেন্স বিডি বলে। কারণ দেখ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, তার মানে পরের বছর 2017 জানুয়ারি 1 টু ব্যালেন্স বিডি বলে 3800 3700। কি বোঝা গেল তো? বিআরএসটা যারা যারা পারিস তো আরম্ভ কর, আর যারা যারা পারিস না তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, পারিস না ভুলে গেছিস। দেখ কি বলছে বিআরএস এর অঙ্কটা, খুব ভালো করে করতে হবে। বিআরএস পরীক্ষায় তো আসবেই বিআরএস এ বছর। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার আ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো এখানে 6টা পয়েন্ট দিয়েছে, এখান থেকে বলছে তুমি বিআরএস করে দাও। কার? মেসার্স এবিসি লিমিটেড, এই এবিসি কোম্পানি বিআরএস করে দাও অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। ঠিক আছে তো, অ্যাজ অন 31 ডিসেম্বর 2016। তো প্রথম পয়েন্ট বলেছে কি, প্রথমে যখনই বিআরএস এর অঙ্ক করতে দেবে না, আমাকে দেখতে হবে যে ভালো করে শোন কি বলে ওরা। বিআরএস বলে দেবে ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে তো, অ্যাজ পার, হয় তোকে ক্যাশ বুক দেবে না হলে পাসবুক দেবে। তোকে পরীক্ষায় যে কোশ্চেন সেট করবে বিআরএস এর, তোকে বলে দেবে ব্যাংক ব্যালেন্স, হয় ক্যাশ বুক ওয়াইজ দেবে ব্যাংকের ব্যালেন্স, আর না হলে পাসবুক ওয়াইজ ব্যালেন্স। যদি ক্যাশ বুক ওয়াইজ ব্যালেন্স দেয় তাহলে পাসবুকটা বের করবো, আর যদি পাসবুক ওয়াইজ ব্যালেন্স দেয় তাহলে ক্যাশ বুকটা বের করবো। এই তো, এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। আর একটা কি হয়, ওভারড্রাফট ব্যালেন্স, মনে পড়ছে তো? এই ধরনের অঙ্ক আর কিছু হয় না। ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার, হয় ক্যাশ বুক দেবে না হলে পাসবুক দেবে। আরে যেই বুক দেবে, ক্যাশ বুক দিলে পাসবুক বের করবো, পাসবুক দিলে ক্যাশ বুক বের করবো, আর কিছু না, নতুন কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। ঠিক আছে, তো ধর এই অঙ্কে কি বলেছিল, এই অঙ্কে বলেছিল, মন দিয়ে শুনবি, এই অঙ্কে বলেছিল ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স বলেছিল, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দেয়নি, বলেছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এটা দিয়েছিল কোশ্চেন এটা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, তাহলে কি বের করতে হবে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটা বের করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত বলেছিল, 15,000 টাকা বলেছিল। ঠিক আছে তো, মানে পাসবুক কে মেইনটেইন করে। পাসবুক কোনটাকে পাসবুক বলে জানিস তো? পাসবুক হচ্ছে ব্যাংকের কম্পিউটার। বলেছিলাম ব্যাংকের কম্পিউটার হচ্ছে পাসবুক, মানে ব্যাংকের কম্পিউটার দেখে ব্যাংকের লোক বলে দিল যে আমার ব্যাংকে 15,000 টাকা পড়ে আছে। ঠিক আছে তো, আমার কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট, ও কি দেখে বলবে, ও ক্যাশ বুক দেখে বলবে ব্যালেন্স কত। বুঝতে পারছিস তো? ও যদি মানে ব্যাংক বলেছে 15,000 টাকা আছে, কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুক দেখে ওর 15,000 টাকার বেশিও বলতে পারে, আবার 15,000 টাকার কমও বলতে পারে, আবার 15,000 টাকা বলতে। যদি 15,000 টাকা বলে তাহলে বিআরএস করার দরকার কি? ঠিকই তো আছে। যদি 15,000 টাকার বেশি বলে, যদি বলে 17,000 টাকা আছে, তাহলে 2,000 টাকা শর্ট পড়ছে, বা বলে 13,000 টাকা, 2,000 টাকা শর্ট পড়ছে, কারণগুলো খুঁজে বার করতে হবে। এই কারণগুলো যেটা একটা স্টেটমেন্টে লেখা হয় তাকে বলা হয় বিআরএস। কারণগুলো কি কি কারণে ব্যাংক বলছে 15,000 টাকা, এমন কি কি কারণ আছে যার জন্য আমার ব্যাংকের ব্যালেন্স দাঁড়ালো 17,000। 2,000 টাকা বেশি দাঁড়াচ্ছে, তো কেন 2,000 টাকা বেশি, তার কারণগুলো একটা স্টেটমেন্টে লেখা কি বলা হয় বিআরএস। ঠিক আছে, তো কাকে বলেও তুই পেয়ে গেলি বিআরএস কাকে বলে, বুঝতে পারলি তো? তো ধর পরীক্ষা থেকে যখন অঙ্কটা করবো কি করে, ব্যাংক ব্যালেন্স। আচ্ছা ব্যাংক ব্যালেন্সটা কি? অ্যাসেট লাইবিলিটি কি ব্যাংক ব্যালেন্স? অ্যাসেট। তাহলে অ্যাসেট, তো অ্যাসেটের ব্যালেন্স কি হয় সবসময়? ডেবিট ব্যালেন্স হয়। অ্যাসেট সবসময় ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, ডেবিট ব্যালেন্স কে করে? কে আমরা করব নাকি ব্যাংক করবে? আমরা করব। আমরা, ব্যাংক তো করবে না। ব্যাংক কি করবে? ব্যাংক ক্রেডিট করবে। তাই ওরা কোশ্চেনে সুন্দরভাবে সেট করেছে, যে তোরা যাতে ঘাবড়ে যাস এইগুলো সেট করেছে, ইচ্ছা করে করেছে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুক কি করবে? আমার ব্যাংকে যদি ব্যালেন্স থাকে তাহলে পাসবুক কি বলবে, ডেবিট না ক্রেডিট? পাসবুক ক্রেডিট করবে। এই জন্য ওরা কোশ্চেনে ক্রেডিট সেট করেছে, এই জন্য কোশ্চেনে ক্রেডিট লিখেছে। এখন যদি কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিত, কি ঘুরাতো, বলতো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্র্যাকেটে যদি বলতো ডেবিট, তার মানে কি, ওভারড্রাফট ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকে তো যত টাকা ছিল তার থেকে বেশি তুলে নিয়েছি। বুঝতে হবে লাইনের মানে, বুঝতে পারলি কি বললাম? আরে তুই বল না ব্যাংক ব্যালেন্স কি অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, ক্যাশ বুক ওয়াইজ নাকি পাসবুক ওয়াইজ? পাসবুক ওয়াইজ। বলে পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স বলছে ক্রেডিট, তাহলে ঠিক আছে, তোর ব্যাংকে ব্যালেন্স আছে। ধর আজকে আমার ব্যাংকে 50,000 টাকা পড়ে আছে, তাহলে আমি কি বলবো, ব্যাংক ব্যালেন্স, আমি বলবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, ব্যাংক কি বলবে, ব্যাংক বলবে ওই পার্সনের, ওই কাস্টমারের ব্যাংকে ব্যালেন্স পড়ে আছে অ্যাজ পার পাসবুক ক্রেডিট ব্যালেন্স। বুঝতে পারছিস? এই কথাটা মাথায় রাখতে হবে। ডেবিট কারা বলবে, ক্রেডিট কারা বলবে। আমি বলবো আমার ব্যাংকে ব্যালেন্স আছে, আমি বলবো ডেবিট, ব্যাংক বলবে ক্রেডিট। বুঝতে পারছিস? এটা বেসিক জিনিস মাথায় রাখতে। এটা অনেকে মানে এখানে ডেবিট ক্রেডিট দিলাম নাকি গুলিয়ে যায়,
বুঝতে পারলি গোলানোর জায়গাটা, প্রথম গোলানোর জায়গাটা, প্রথম যে জায়গাটা ভয় হয় সেই ভয়ের জায়গাটা ক্লিয়ার করলাম, ঠিক আছে? নেক্সট কিছুই নেই, তাহলে স্যার কি হবে তাহলে? দেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ওয়াইজ আমার ব্যাংকে কত ব্যালেন্স আছে? 15,000 টাকা। ওরা ব্যাকেটে কি বলছে, ডেবিট না ক্রেডিট? ওরা যদি ডেবিট বলে তাহলে হবে ওভারড্রাফট ব্যালেন্স, ওরা যদি ক্রেডিট বলে তার মানে তোর সত্যি ব্যাংকে ব্যালেন্স আছে, মানে অ্যাসেট, এই জন্য প্লাসে বসবে, বুঝতে পারলি? স্যার যদি এটা ডেবিট ব্যালেন্স হতো মাইনাসে, বুঝতে পারলি মাথার মধ্যে ঢুকলো ব্যাপারটা? আরে ছোট ছোট জিনিস মাথার মধ্যে ঢুকালে অঙ্ক কোনো ভুল হবে না, যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো দেখলেই পেরিয়ে যাবি, ঠিক আছে? শুধু এই জিনিসগুলো মাথায় রাখ। আর কি আছে এর পরের পয়েন্টটা, আচ্ছা কোন বুক থেকে কোন বুকে যাবো স্যার? পাসবুক থেকে স্টার্ট করবো, এটা মুছে দিতে দরকার নেই, পাসবুক থেকে স্টার্ট করবো। এটা আমি কি করছি, বি নম্বর পয়েন্ট করছি, প্রতিটা পয়েন্ট বোঝাবো কোনগুলো প্লাস মাইনাস হলো, কোনো মুখস্থ না। পাসবুক থেকে ক্যাশ বুক যাচ্ছে, কি বলেছিল পয়েন্টটা পর, আচ্ছা আমি পড়ছি, চল আমি পড়ছি। বলেছিল কি, আর চেক ₹2000 ডিপোজিটেড ইনটু ব্যাংক, আর পড়ছি না, আমি আর পড়লাম না, জানিস আমি আর পড়লাম না। একটা চেক ব্যাংকে জমা করেছে, কমন সেন্স খাটা। চেক ব্যাংকে জমা করলে সবার প্রথম কে এন্ট্রি করবে? মানে আমি এন্ট্রি করব নাকি ব্যাংক এন্ট্রি করবে, এটা ভাবনা। আমি এন্ট্রি করব, চেক ডিপোজিট ব্যাংকে ডিপোজিট করলে আমি এন্ট্রি করব। আমি মানে কোথায় এন্ট্রি করব? ক্যাশ। তাহলে ক্যাশ বুক বাড়াবো না কমাবো? বাড়াবো, ব্যাস, আর কিছু না, শুধু এইটুকু। ক্যাশ বুক এখানে আছে, দেখ ক্যাশ বুক এখানে আছে, আর পাসবুক কোথায় আছে? পাসবুক দেখ দুটো কালি নিচে বুঝতে পারবি, দেখ পাসবুক এখানে আছে, ক্যাশ বুক এখানে আছে। আমি কোথা থেকে কোথায় যাবো? বাদিক থেকে ডান দিক যাবো, সবসময় বাদিক থেকে ডান দিক যাবো। তাহলে বল না, আমি এখানে আছি, এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে? নিচে আছে, নিচ থেকে উপরে উঠছি, নিচ থেকে উপরে কি করবো? যোগ করবো। কত টাকা স্যার? বি নম্বর পয়েন্টে যোগ করবো 2000 টাকা। দেখ দেখেছিস 2000 টাকা যোগ হলো, কারণটা বুঝছিস? কিচ্ছু নেই, আমি রিয়ালি বলছি, বিশ্বাস কর, বিআর ক্যাশ বুকের চেয়েও সোজা বিআরএস, ক্যাশ বুকের চেয়েও সোজা বিআরএস, ক্যাশ বুকের চেয়েও সোজা বিআরএস। শুধু বুঝতে হবে লাইনটা পড়ে, আর কিচ্ছু না। দেখ আর কিচ্ছু না, তুই দেখ পরের পয়েন্টে এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। দেখ নিজে বলতে হবে, তাহলে তুই শিখে যাবি। বি হলো তো, বিটা বুঝিয়ে দিলাম কিন্তু। সিটটা করবো, হ্যাঁ সিটটা কি বলেছে দেখি, বলছে ব্যাংক চার্জেস। ভাব ব্যাংক চার্জেস। আচ্ছা ব্যাংক, প্রতিটা মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রতিটা মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ব্যাংকটা তোকে পরিষেবা দেয়, সার্ভিস দেয়। তার জন্য ব্যাংক চলবে কি করে? ব্যাংক কি তোকে শুধু সার্ভিসই দিয়ে দেবে? ব্যাংক চার্জ কাটবে না? এই যে আমরা ডেবিট কার্ড ইউজ করি, এটিএম কার্ড ইউজ করি, ব্যাংক চার্জ কাটে কিন্তু, প্রতি বছর ব্যাংক চার্জ কাটে। মোবাইলে এসএমএস আসে, ব্যাংক চার্জ কাটে কিন্তু। তাহলে ব্যাংক চার্জ কাটলে, ঠিক আছে, আমার ব্যাংকের ব্যালেন্স, মানে ব্যাংক চার্জ কাটলে কে এন্ট্রিটা কে করবে? অ্যাকচুয়ালি এন্ট্রিটা কে করবে? ব্যাংক চার্জ কাটছে, আমার কোনো হাতে নেই। ব্যাংক চার্জ কাটছে মানে ব্যাংকে আমার যে ব্যালেন্স আছে সেখান থেকে ব্যাংক চার্জটা কেটে নেবে। তাহলে কাজটা করলো কে? আমি করলাম না ব্যাংক করলো? ব্যাংক চার্জেস সবসময় ব্যাংকই করবে, কোনোদিন আমি করতে পারবো না, আমার হাতে নেই, ঠিক আছে তো? তাহলে ব্যাংক চার্জেস করলে কোন বইতে এফেক্ট পড়বে? পাসবুকে না ক্যাশ বুকে? বুঝতে পারছিস তো? তাহলে তুই ভাব না, তোর ব্যাংকে ধর 50,000 টাকা করেছিল, ব্যাংক ধর 100 টাকা চার্জ কাটলো, তাহলে তোর ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল না কমে গেল? বেশ হয়ে গেল। এই এত সোজা, দেখ ধরে বুঝতে হয়, কমে গেল, দেখ ব্যাংক এখানে আছে। আমি না পুরো কোশ্চেনই পড়ছি না, শুধু পয়েন্টটা পড়লে আমি অ্যান্সার পেয়ে গেছি। শুধু পয়েন্টটা মাথায় মধ্যে স্টিক করতে হবে। দেখ না তুই পড়, আমি পড়লাম না। বলে ব্যাংক চার্জে 100 টাকা ওয়াজ নট রেকর্ড ইন ক্যাশ বুক। আরে থোড়াই ক্যাশ বুক রেকর্ড করবে? কোনোদিন ক্যাশ বুক রেকর্ড করে না ব্যাংক চার্জেস, সবার প্রথম পাসবুকই রেকর্ড করে। তুই ভাব না তোর ব্যাংকেতে তুই এখন ঘরে বসে আছিস, দেখা গেল কি আজকে ব্যাংক তোর সকালবেলায় 10 টাকা কেটে নিয়েছে, তুই জানিস? তুই কবে জানবি? তুই যেদিন ব্যাংকে যাবি, পাসবুক আপডেট করবি, সেদিন জানতে হবে। তার আগে জানতে হবে কে করে ব্যাংক চার্জের কাজটা, কে করবে? ব্যাংক করবে। কমন ব্যাপার এগুলো, কমন ব্যাপার, ঠিক আছে তো? তো ধর পাসবুক এখানে আছে, ক্যাশ বুক কোথায় আছে? ক্যাশ বুক এরকম জায়গায় আছে, তাহলে বল এখান থেকে এখানে যাবি, হয়ে গেল। দেখ কত সুন্দর এরোর খেলা, এখানে এরোর খেলার কিছু না। তো দেখ এই যে এই সিস্টেমটা শেখালাম না, এটা সবচাইতে ইজি প্রসেস, সবচাইতে ইজি, এর চেয়ে ইজি হয় না। এটা আমি দেখেছি, আমি আগে অনেক অন্যভাবে করাতাম স্টুডেন্টদের। এই প্রসেসটা যবে থেকে আরম্ভ করলাম, ওদের কাছে সবচেয়ে ইজি লাগলো বিআরএস। আগে বিআরএস ছেড়েই তো সব, এটা এত সুন্দর প্রসেস, ঠিক আছে? এই প্রসেসটা সবচেয়ে ইজি প্রসেস, ঠিক আছে? সি নম্বর পয়েন্ট হয়ে গেল। দেখ বি নম্বর পয়েন্ট কি বলেছে? দেখ বলছে চেক ইস্যু। ভাবনা, এই দেখ শোন, আমার কাছে কেউ টাকা পায়, কোনো একজন ধর কেউ একজন আসলো, আচ্ছা স্যার আপনার কাছে 5,000 টাকা পাই, 5,000 টাকা দিন। আরে ঠিক আছে, এখন তো ক্যাশ টাকা নেই, আমি একটা চেক লিখে দিলাম। চেক, ভালো করে শোন, একটা চেক লিখে দিলাম, চেক লিখে ওকে দিয়ে দিলাম। ও কি করবে? চেকটা নিয়ে গিয়ে ও চেকটা ব্যাংকে ফেলবে, তারপর টাকা পাবে। শুনতে পাচ্ছিস তো? তাহলে সবার প্রথম, আজকে ধর তুই ধর আমার কাছে একটা 80 টাকা পাস, 5,000 টাকা, আমি তোকে চেক লিখে দিলাম।
তার মানে কি আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে কি চেক দিয়ে লাভ আছে? আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট টাকা রাখতে হবে তো। তার মানে আমি কি মনে করবো, আমি ওকে আজকে চেক দিলাম, মনে আমাকে মাথায় এটাই রাখতে হবে ও আজকেই ব্যাংকে টাকা ফেলবে। দেখা গেল ও আজকে ফেললো না, 2 দিন 3 দিন পর ফেললো। বুঝতে পারছিস তো কি বললাম? তার মানে চেক যখন কাউকে ইস্যু করব সবার প্রথম এন্ট্রিটা কে করবে? সবার প্রথম আমি করব। আমি করব, ব্যাংক করবে না। আরে ব্যাংক কেন এন্ট্রি করবে? আরে ব্যাংকের কাছে চেক জমা পড়বে তারপর তো ব্যাংক এন্ট্রি করবে নাকি? বুঝতে পারি না। আজকে ধর ওকে আমি চেক দিলাম, আজকে আমি ওকে একটা চেক দিলাম, ওই চেকের ভ্যালিডিটি থাকে 3 মাসের মতো চেক ব্যাংকে ফেলতে পারে। তা আমি আজকে চেক দিলাম, ও 1 মাস পর ব্যাংকে ফেললো, ব্যাংক কি আজকে করবে তোরাই? ব্যাংক জানে আজকে? আমার কথাটা বুঝতে পারলি না? ব্যাংক কি জানে আমার সঙ্গে ওর পরিচয় আছে? ব্যাংক ওকে চেনেই না। আমার কথাটা বুঝতে হবে ব্যাপারটা, মানে এই থরলি থিওরি বুঝতে হবে। একদম কমন জিনিস। আমি আজকে তোকে একটা চেক দিয়ে দিলাম, তোকে আজকে আমি একটা 5,000 টাকা চেক দিয়ে দিলাম। তুই আজকে ধর শনিবার চেক দিয়ে দিলাম, কালকে রোববার ব্যাংক বন্ধ, তারপর তুই মাঝখানে ঘুরতে চলে গেছিস বাইরে, তুই ব্যাংকে চেক ফেলতে ভুলেই গেছিস। তাহলে ব্যাংক জানবে? ব্যাংকের পক্ষে জানা সম্ভব তুই কাকে চেক দিয়েছিস? ব্যাংক কবে জানবে? তুই যবে ব্যাংকে ফেলবি। তাহলে ব্যাংক কবে এন্ট্রি করবে? তুই যবে ব্যাংকে ফেলবি। তাহলে প্রথম কাজ কে করবে? ব্যাংক করবে না আমি করবো? ক্যাশ করবে। ক্যাশ করবে। তাই ক্যাশ কমে গেছে। স্যার কেন কমে গেল? আরে আমার কাছে কেউ টাকা পায়, আমি চেক লিখে দিলাম, আমার ও যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেই দেবে। কি বুঝতে পারছিস তো? মানে ক্যাশ বুক এখানে, পাসবুক কোথায় আছে বল? পাসবুক এখানে। এই চলে যা, কি করব? মাইনাস করব। মানে আমি কি বলছি, ভেরি ভেরি সিম্পল। যাই হোক, কারেন্টটা চলে গেছিল। দেখ এবার দেখ কি বলছিলাম, কোন পয়েন্টটা বলছিলাম যেন? চেক ইস্যুড, তাই তো? তার মানে ধর কত নম্বর পয়েন্টটা বললাম এটা বলতো, ভুলে গেছি। চেক ইস্যুড এটা হচ্ছে ডি নম্বর পয়েন্ট ছিল, ডি এটা ডি চলছিল, ডি। তাহলে কি হবে? পাসবুক এখানে ছিল, এখানে আসলো, তাহলে কি হলো? মাইনাস হয়ে গেল, তাই না? বুঝতে পারছিস তো? মাইনাস হলো কি করে? ডি। এদের বুঝতে পারছিস তো কি বললাম? আরে একটা ধরে প্র্যাকটিস করে শিখে যাবে, কিছু নেই। তারপর তো থিওরি আছেই, অপশন পরীক্ষার সরাসরি পয়েন্টই দেবে। ই নম্বর পয়েন্টে শোন, কথা বলিস না। ব্যাংক রংলি ক্রেডিটেড, ভালো করে শোন কথাটা, শোন কি বলেছে। ব্যাংক রংলি মানে কি? রং মানে কি? ভুলবশত, ব্যাংক ভুলবশত। আচ্ছা এটা আগে মুছে দিই, ক্লিপটা করবো তো, মুছে দিই। ব্যাংক ভুলবশত মানে ব্যাংক ভুল করে কি করেছে? ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে, ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে। ব্যাংক ভুল করে ক্রেডিট করে দিয়েছে, ঠিক আছে তো? ব্যাংক ভুল করে ক্রেডিট করেছে 3,000 টাকা, ঠিক আছে? ব্যাংক ভুল করে ক্রেডিট করেছে, বাট এর কোনো রিভার্স এন্ট্রি করেনি, এর কোনো রিভার্স এন্ট্রি করেনি। তাহলে বল না, ব্যাংক যদি ভুল করে ক্রেডিট করে দেয় তাহলে কি হয়েছে? আমার এফেক্ট বুঝতে হবে। ব্যাংক ভুল করে ক্রেডিট করেছে মানে আমার পাসবুকটা বেড়ে যাবে, পাসবুক এখানে করে দিয়েছে, বলছে এর কোনো রিভার্স এন্ট্রি করেনি, ক্যাশ বুক বা পাসবুক কমিয়ে দিন, তাহলে ঠিক আছে? তার মানে আমি ব্যাংক এখানে আছে, পাসবুক এখানে আছে, ক্যাশ বুক এখানে আছে, তাহলে কি করতে হবে? এখান থেকে কমিয়ে দেব। তো কিছুই নেই, ভেরি ভেরি সিম্পল না? তো দেখ হয়ে গেল 3,000 টাকা। লাস্ট পয়েন্ট এফ শেষ হয়ে যাবে অঙ্ক। এটাই পারি এটা বলুন, ঠিক আছে? ডেবিট ব্যালেন্স এফ এর পয়েন্টটা, ঠিক আছে তো? লাস্ট বলেছে দ্য ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক। শুনতে পাচ্ছিস তো? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স। বুঝতে পারছো? ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে কি? মানে কোনো ইনকাম, তাই তো? মানে ক্যাশ বুক করতাম না, ক্যাশ বুকের ডেবিট দিকে যেটা থাকে ডেবিট ব্যালেন্স মানে ইনকাম, ঠিক আছে তো? 500 টাকা হ্যাজ রংলি বিন শোন ক্রেডিট ব্যালেন্স, মানে ক্যাশ বুকের ডেবিট দিকে যে 500 টাকা লেখা উচিত ভুল করে কোন দিক দেখিয়ে দিয়েছিস। বুঝতে পারছিস না? ক্যাশ বুকের 500 টাকা যেটা ডেবিট দিকে দেখানো উচিত ছিল সেটা ভুল করে তুই ক্রেডিট দিয়ে দেখিয়ে দিয়েছিস। তাহলে বুঝতেই পারছিস ব্যাপারটা কি বলতে চাইছে। তোর ক্যাশ বুকে তুই ভাবনা, চিন্তা ভাবনা করবি। ধর সাপোজ ধর ওপেনিং এ ক্যাশ বুক, তো এটা ক্যাশ বুক, ধর ওপেনিং এ 10 টাকা ছিল, ওপেনিং এ 10 টাকা ছিল, ঠিক আছে? ডেবিটে তোকে 500 টাকা দেখাতে হবে, ঠিক আছে? ডেবিটে 500 টাকা দেখাস তাহলে ব্যালেন্স কত হবে? 510, তাই তো? দেখ ভাব। কিন্তু তুই কি করেছিস? ক্যাশ বুক ওপেনিং 10 টাকা ছিল, তুই কোন দিক দেখিয়েছিস? ক্রেডিট দিকে দেখিয়ে দিয়েছিস 500 টাকা। আচ্ছা আমি একটু অ্যামাউন্টটা বড় করে তাহলে বোঝাতে সুবিধা হবে, এটা 1000 টাকা করে তাহলে বুঝতে সুবিধা হবে, বেশি বুঝতে সুবিধা হবে, কারণ 1000 টাকা ছিল 500 তাহলে কত হলো? 1500 টাকা। এটা অরিজিনালি হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? ক্রেডিট দিকে 500 টাকা দেখিয়েছে, তাহলে কত হচ্ছে ব্যালেন্স? 500 টাকা। কি এফেক্ট করছে বল? যেটা আমার অরিজিনালি 1500 টাকা দেখানো উচিত
যেটা অরিজিনালি 15 টাকা দেখানো হচ্ছে সেটা অরিজিনাল কত দেখাচ্ছে 500 টাকা। তাহলে কত এফেক্ট পড়লো, 1000 টাকা ডিফারেন্স হলো না, এখানে সেই 1000 টাকাই আসবে, তাই না? বুঝতে পারছিস তো? যদি অরিজিনাল ঠিক করতাম তাহলে আমার এইটা শো করতো 1500 টাকা শো করতো, কিন্তু আমি তো করে দিয়েছি 500 টাকা, তাহলে কত টাকা কম দেখিয়েছি? 1000 টাকা। 1000 টাকা, তাই তো? সেই 1000 টাকার সমস্যা ক্রিয়েট হয়েছে, সেই 1000 টাকা নিয়ে এন্ট্রি করতে হবে। কি বুঝতে পারছিস ব্যাপারটা? এখন তুই বলিস স্যার এখানে কি করে দেখো, দেখা যায় কোনো ব্যাপার না। পয়েন্টটা বলেছে ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক অফ রুপিস 500, ঠিক আছে? ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক 500 টাকা হ্যাজ রংলি বিন ক্রেডিট ব্যালেন্স। ক্যাশ বুকে যেটা ডেবিট ব্যালেন্স ছিল সেটা ভুল করে ক্রেডিট ব্যালেন্স দেখিয়েছি। ক্রেডিট ব্যালেন্স দেখিয়েছি মানে কোথায় করেছে? এরকম জায়গায়। ক্রেডিট ব্যালেন্স মানে কি? ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে কি আর ক্রেডিট ব্যালেন্স মানে? ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে বাড়বে আর ক্রেডিট ব্যালেন্স মানে কমবে। তো এরকম জায়গায় দেখিয়েছি, তাই তো? কিন্তু কি এটা ভুল করে দেখিয়েছি তো, যেটা ডেবিট ব্যালেন্স ছিল ভুল করে এখানে দেখিয়েছি। তো এটা কে ভুল করেছে? ক্যাশ বুক। পাসবুক বলেছে কোথাও ভুল করেছে? পাসবুক তো কোথাও ভুল করেনি। পাসবুক কি করবে? পাসবুক তো বাড়াবে। দেখ ডেবিট, ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স মানে কি স্যার? বাড়বে, তাহলে পাসবুকও বাড়িয়ে দেবে। মানে কি জানিস তো? ক্যাশ মানে কোনো কারোর কাছ থেকে 500 টাকা পেয়েছি, 6-7 হিসাব, কারোর কাছ থেকে 500 টাকা পেয়েছি, এটা ক্যাশ বুকে ডেবিট দিকে দেখানো হচ্ছিল, কিন্তু ক্রেডিট দিকে দেখিয়েছি। কিন্তু ব্যাংক কি সেই ভুল তো নাও করতে হবে? ব্যাংক কি করবে না স্যার? ব্যাংক নরমাল বাড়িয়ে দিয়েছে ব্যাংকের ব্যালেন্স, ব্যাংক এরকম জায়গায় করে দিয়েছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ব্যাংক আছে এখানে আর ক্যাশ বুক ভুল করে এখানে করেছিস, তাহলে কি করতে হবে? তাহলে তুই এখানে আছিস, এখান থেকে এখানে যেতে হবে, তাহলে কি করতে হবে তোকে প্রথমে? পাসবুক চেঞ্জ করছি, পাসবুক চেঞ্জ করবি, ক্যাশ বুক চেঞ্জ করবি। না না, চেঞ্জ করছি না আমি, আমি নিয়ে আসছি ওই জায়গাটায়, তো মাইনাস হলে তো ঠিক আছে? পাসবুকটাকে নামাতে তো ধর এখানটা দেখ, তাহলে এখানটা কি আছে দেখ, পাসবুক আছে এখানে আর ক্যাশ বুক আছে এখানে, চেঞ্জ করতে হবে। ও আমরা কোন বইটা চেঞ্জ করব? আমরা বাদিক আছে পাসবুকটাকে চেঞ্জ করব, এখান থেকে এখানে যাব। তাহলে কি করব? এখান থেকে প্রথমে এখানে নাম 500, তারপর আবার এখানে নাম 500, তাহলে এই কারণের জন্য 1000 টাকা মাইনাস, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি? এবার লেখাগুলো তো নিয়ে সমস্যা নেই, লেখা তো শিখিয়েছি, লেখা যেমন ছিল দেখে দেখে বসাবো লেখা। এবার টোটালটা করব 15 2 17 17100। আর আমরা দেখ দুটো প্রসেস হয়, একটা অ্যাডলেস মেথড হয়, একটা প্লাস মাইনাস। আমরা প্লাস মাইনাস করছি, প্রথম কোটা প্লাস পরের কোটা মাইনাস। এটা বেশি ইজি। 15 2 17 আর 100, 17100। এখানে 5 আর 3 8 আর 1 9, 9000। বড় কত? 17100 দিয়ে এখানে লিখলাম, 17100 থেকে 9 বাদ দিলে 8100 টাকা হচ্ছে, ঠিক আছে? ভালো করে শুনুন, এটা বলেছিলাম কি করছিলাম? ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুক, ব্যাংক ব্যালেন্স এস পার পাসবুক ক্রেডিট ব্যালেন্স কত? 15000 টাকা। যদি, ঠিক আছে, যদি অপোজিট সাইড দেখ, এখানে প্লাসে লিখে দিলাম টাকাটা, যদি এটা মাইনাসে বেরোয় তাকে সেম টাইপ ব্যালেন্স বলে, বলেছিলাম সেম টাইপ ব্যালেন্স, মনে আছে কিনা জানি না। দেখ না এখানে অ্যামাউন্টটা কি লিখি প্লাসে, যদি মানে লাস্টে যে ব্যালেন্সিং করে যদি মাইনাসের ঘরে টাকাটা বেরোয় তাহলে কি বলবো? সেম টাইপ ব্যালেন্স। সেম টাইপ মানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক ব্যালেন্স বেরোবে। এখন যদি বলছি স্যার এই ঘরে না বেরিয়ে যদি এই ঘরে বেরোতো, তখন ব্যাংক ব্যালেন্সের জায়গায় হয়তো ওভারড্রাফট ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট ব্যালেন্স। এটা ভালো অঙ্ক ছিল, ভালো করে প্র্যাকটিস করি বিআরএস। দেখ 4-2 এর অর কি দিয়েছে? ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো তো কি বলেছে? ক্লাবটার নাম কি? শিলিগুড়ি ক্লাব, ঠিক আছে? শিলিগুড়ি ক্লাবের অঙ্ক দিয়েছে, এটা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে। তো আমি আগেও বলেছি, আবার বলছি, ইনকাম এক্সপেন্ডিচার করতে দিলে তোকে রিসিপ্ট পেমেন্ট একটা অ্যাকাউন্ট দিয়ে দেবে, ওখান থেকে ইনকাম এক্সপেন্স করতে হবে, বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে। দেখ প্রথমে যদি আমি পড়ি, প্রথমে দেখ কি লেখা ছিল? টু ব্যালেন্স বিএফ বা বলতে টু ব্যালেন্স বিডি লেখা ছিল, তাই তো? রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট। আর কি বলেছিলাম? রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টটা সেম টাইপ অ্যাজ ক্যাশ বুক, ঠিক আছে? তো ক্যাশ বুকে দেখ প্রথমে টু ব্যালেন্স বিডি বলে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড কি? আমাদের অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক ও অ্যাসেট। তাহলে অ্যাসেট তো নিশ্চয়ই ইনকাম এক্সপেন্ডিচার আসবে না। ইনকাম এক্সপেন্ডিচার কার মতন দেখতে? পিএল এর মতন। এই যে ক্যাশের ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স চলে যাবে ব্যালেন্স শিটে, এটা আসবে না। তারপর কি আছে? সাবস্ক্রিপশন আছে 1,52,400। কত সাবস্ক্রিপশন? 1,52,400। তাহলে এই সাবস্ক্রিপশনটা কি? আমার ইনকাম। ইনকামে লিখ বাই সাবস্ক্রিপশন কত? 1,52,400 ইনারে লিখলাম। এবার দেখবো অ্যাডজাস্টমেন্ট কি আছে। বলছে আমরা কোন সালে অঙ্ক করছি? দেখ তোর লিখে নিয়েছি, দেখ ইন দা বুকস অফ শিলিগুড়ি ক্লাব ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। বাঁ দিকে এক্সপেন্ডিচার, ডান দিকে ইনকাম, ডেবিট ক্রেডিট। তো ধর
আমরা 2016 সালের অঙ্ক করছি। আমি বলেছিলাম আমরা যেই বছরের অঙ্ক করব সেই বছরেরটাকে কনসিডার করব, অন্যান্য বছরগুলো নেব না। ঠিক আছে? তো আমরা 16 সালের অঙ্ক করছি, 16 সালের সাবস্ক্রিপশন দেয় তাহলে নেব, আদারওয়াইজ নেব না। তো দেখ কি বলছে, অ্যাডজাস্টমেন্ট সাবস্ক্রিপশন ইন এরিয়ার ফর 2016 13,500, মানে এই বছরে 13,500 টাকা বাকি ছিল। তাহলে কোন বছরের টাকা এটা? এই বছর এই বছর। তাহলে নাও, তাহলে নাও, তাহলে নাও। 13,500 নেব মানে প্লাস, নেব না মানে মাইনাস। তাহলে কি করব? প্লাস করব, প্লাস দিয়ে কি লিখবো? এরিয়ার, লাইক এরিয়া 2016 ফর 2016। এবার কি বলেছে দেখ, তার পাশেই বলেছে সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স 2017। 17 মানে কি এই বছর? না, পরের বছরের টাকাটা এই বছর অ্যাডভান্স দিচ্ছি। আচ্ছা 17 এ যে টাকাটা সেটা কি এই বছরের টাকা? না, না। তা আমি কি বলছি এই বছর নেব, এই বছর না হলে নেব না। তাহলে 17 সালের টাকা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না? নেব না, মাইনাস কর। Minus করো, প্লিজ বি অ্যাডভান্স, লাইক মাইনাস দিলে অ্যাডভান্স 17 ফর 2017। আমি তোদের যে নিয়মটা শিখিয়েছিলাম সবচাইতে সোজা নিয়ম, জানিস এর চেয়ে সোজা নিয়ম হয়নি। যে বললাম না অনেকে মুখস্থ করে, আউটস্ট্যান্ডিং হলে প্লাস, অ্যাডভান্স হলে মাইনাস, ওরা মুখস্থ করতে হবে না। তো কি শিখালাম? এই বছরের হলে নেব, এই বছর না হলে নেব না। তুই ফাইনাল অ্যাকাউন্টে এটা অ্যাপ্লাই করতে পারবি। এই বছরের হলে নেব, এই বছর না হলে নেব না। নেব মানে প্লাস, নেব না মানে মাইনাস। তুই দেখবি সব জায়গায় এটাই অ্যাপ্লিকেবল হচ্ছে। তুই দেখ, চিন্তা ভাবনা কর, যদি না হয় আমাকে বলবি। এই বছরের হলে নেব, এই বছর না হলে নেব না। দেখ কত সুন্দর শর্টকাট টিপস, আর তুই মুখস্থই করতে হচ্ছে না তোকে। অনেকে মুখস্থ করে আউটস্ট্যান্ডিং হলেই প্লাস হয়, ঠিক আছে, অ্যাডভান্স হলে মাইনাস হয়, কিন্তু দরকার নেই। দেখ না, এই যে তুই বলিস স্যার আউটস্ট্যান্ডিং হলে প্লাস কেন বলে? আউটস্ট্যান্ডিং মানে কি? ওটা কি এই বছরের টাকা? তো ওটা এই বছরের টাকা, তো এই জন্য প্লাস করে দিল। অ্যাডভান্স, অ্যাডভান্স মানে পরের বছরের টাকা। আরে পরের বছরের টাকা নেব, বুঝতে পারলি কারণটা কি? এই কারণের জন্য এই বছরের হলে নেব, এই বছর না হলে নেব না। হয়ে গেল সাবস্ক্রিপশন। আরে কত শেখাবো, ছোট ছোট ট্রিক্স বলে দিচ্ছে এগুলো। ডোনেশন, ডোনেশনটা কি বলেছে দেখ, ডোনেশন, ডোনেশন দিয়েছে 72,000 টাকা। দেখ লেখ, আচ্ছা আচ্ছা সরি সরি, টাকা 3,900, 3,900 টাকা লিখলাম। 1,62,000 1,62,000 টাকা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ডোনেশন। বাই ডোনেশন কত ছিল? ডোনেশন 72,000। ভালো করে শুনবি, ডোনেশন মন দিয়ে শুনবি। কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট, এরকম অ্যাডজাস্টমেন্ট তুই পরীক্ষায় পাবে। 50% ডোনেশন ক্যাপিটালাইজড, তাই তো? 50% ক্যাপিটালাইজড। তার মানে আমরা কি করছি? আমরা কি করছি? কি অ্যাকাউন্ট খুলেছি? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এখানে জানিস এই ইনকাম এক্সপেন্ডিচার কি আসে জানিস? অনলি রেভিনিউ আসে, অনলি রেভিনিউ আসে, কোনো ক্যাপিটাল আসে না। তার মানে এই যে ডোনেশন 72,000 টাকার মধ্যে ক্যাপিটাল কত আছে? 50%। 50% আছে। তাহলে যেই 50% এটা বাদ দিয়ে দেবো, কি লিখবো? ক্যাপিটালাইজড। 36,000 টাকা মাইনাস করে 36,000 টাকা আসে। তোকে কি বললাম? এই ইনকাম এক্সপেন্স কোন খরচ আসে বা কোন ইনকাম আসে? রেভিনিউ। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে, তাহলে ভুল হবে না। তাহলে হয়ে গেল। নেক্সট কি বলেছে স্যার? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আরে তুই ঘাবড়াবি না ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট দেখে, ঠিক আছে তো? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট স্যার কেন হয়েছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট? আরে এই ক্লাব কোথাও ইনভেস্ট করেছে, কোথাও ইনভেস্ট করেছে। যেখানে ইনভেস্ট করবে তুই ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট সেখান থেকে ইন্টারেস্ট দেবে না বছরে, তাহলে তোর ইনকাম তো। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অবশ্যই ইনকাম, ঠিক আছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট লেখ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত? 1800 টাকা লেখ, বাই নেক্সট এন্ট্রান্স ফিস। কি বলেছে লাস্ট অ্যাডজাসেন্ট পার্ট? বলছে এন্ট্রান্স ফিস আর টু বি ট্রিটেড অ্যাজ রেভিনিউ ইনকাম। বলে দিকে রেভিনিউ, আমি তো রেভিনিউটাই করব, রেভিনিউটাই করব না। আমি লিখব বাই এন্ট্রান্স ফিস। কত টাকা দিয়েছে এন্ট্রান্স ফিস? 18,000 টাকা। নেক্সট কি বলেছে স্যার? বলেছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেয়েছে, এটাও তো ইনকাম। তাহলে বাই ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক। মাথায় ঢুকছে অঙ্কগুলো? সেল অফ ওল্ড নিউজ পেপার, এটাও ইনকাম। কত সেল অফ নিউজ পেপার? 900 টাকা। হ্যালো, তাহলে এই দিকের কাজ মোটামুটি তো কমপ্লিট করে দিলাম। এবার ওইদিকে করবো স্যালারি। কত?
49,550। স্যালারি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না? স্যার নেই, লিখে দিয়েছি 49,500। তারপর পেপার ইঙ্ক এগুলো লিখে দে। 1950। রিপেয়ারিং এক্সপেন্সেস 7,020। আস্তে আস্তে আমি বলছি। রিপেয়ারিং এক্সপেন্সেস 7,020। কত টাকা? 7,020। 7,020। তারপর কি বলছে? বিলিয়ার্ড টেবিল, এটা আসবে না কিন্তু। বিলিয়ার্ড টেবিলতে অ্যাসেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ব্যালেন্স শিটে যাবে, আসবে না। পারচেজ অফ ইনভেস্টমেন্ট, এটাও ব্যালেন্স শিটে যাবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আসবে না। মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, এটা আসবে। লেখ 2 মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার। কত টাকা দিয়েছে দেখ? 6,600। ইনারে লিখো, অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলে? আউটস্ট্যান্ডিং, মানে এই বছর 900 টাকা বাকি রেখেছি, এই বছর 900 টাকা বাকি রেখেছি, ঠিক আছে? তো এটা যেটা ভালো করে হয়ে যায়, এসে চলছে। তো বলছে এই বছর 900 টাকা বাকি রেখেছি, তা এই বছরের টাকা তো আরে নেবো তো। প্লাস 7,500 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? পারচেজ অফ ফার্নিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আসবে না কিন্তু। ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে। লে ডেবিটেড টু ইন্স্যুরেন্স। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তার একটা আছে, আবার কি আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স। আরে এর মধ্যেই তো আছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,700। 2,700 প্রিপেড। আরে প্রিপেড মানে কি এই বছরের না তো, ও তো পরের বছরের টাকাটা এই বছর পেয়ে গেছে, মানে সরি পরের বছরের টাকাটা এই বছর দিয়ে দিয়েছি, তাহলে এটা তো নেবো না, মাইনাস করবো প্রিপেড। শুধু যেমন এখানে শুধু আউটস্ট্যান্ডিং আছে, শুধু প্রিপেড মানে কি বুঝবি? এই বছরে, মানে বুঝতে পারছিস তো? শুধু আউটস্ট্যান্ডিং মানে কি এই বছর বাকি, শুধু প্রিপেড আছে মানে পরের বছরের টাকাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি বলতে বল? প্রিপেড কত টাকা? -300। 2400 টাকা। তারপর ক্লোজিং মানে তাও লাগবে না, ব্যালেন্স শিটে বলবে 2,25,000 হবে। একটু ঠিক করে কর, ক্যালকুলেট কর। তারপরে 60 লাখ, তারপর 60 প্লাস হবে 2,25,000 বাদ দিয়ে 60 প্লাস কত হচ্ছে? 1,56,000। 1,56,630। লিখো কি 2 60 প্লাস ব্র্যাকেট কি জানি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। দেখ এই চ্যাপ্টারের থিওরি আমি বলবোই না করতে, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার সবসময় অঙ্ক করতে, এই চ্যাপ্টার অঙ্ক পারবি সবাই, মানে কিছুই নেই অঙ্কে, তাই না? এই চ্যাপ্টারে অঙ্ক করবি, ঠিক আছে? তো দেখ তোকে নিস তো, তোকে নিস। আচ্ছা এরপরে যে অঙ্কটা করছি দেখ, 4 নম্বর অঙ্কটা, তাই তো? সরি কত এটা কত ছিল? 4-এর 3। এটা সিঙ্গেল এন্ট্রি অঙ্ক দিয়েছে। দেখ তোকে কিন্তু আগেও বলেছি সিঙ্গেল এন্ট্রির যে 14 সাল থেকে 2019 সাল অবধি যা যা পরীক্ষা হয়েছে আমাদের সিঙ্গেল এন্ট্রি কোনটা এসেছে? কনভার্সন মেথড এসেছে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আসেনি, আগে আসতো। আমি বলেছি স্টেটমেন্ট, তবু একবার দেখে যা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, কিন্তু দেবে তো কনভার্সনই দেবে, মানে 90% চান্স কনভার্সন দেওয়ার, 90% চান্স, ঠিক আছে? তো 10% দেখে যা সিঙ্গেল এন্ট্রি। দেখা গেলো এমন করলো, কি বললো তো 4 নম্বর একটা অঙ্ক দিয়ে দিল, জানো ওখানে 4 নম্বর দিয়ে দিল ধর, শুনছিস তো, ধর ওপেনিং ক্যাপিটাল দিয়ে দিল, বা ধর একটা মানে কি কিরকম টাইপের অঙ্ক দিয়ে দিতে পারে, দেখেন বলছি কিরকম দিলেও দিতে পারে। যেমন তো সমস্ত ব্যালেন্স শিটের মানে আমরা কি বের করতাম, ওপেনিং ক্যাপিটাল আর ক্লোজিং ক্যাপিটাল বের করতাম, মনে পড়ে? তো ওই রকম তোকে ব্যালেন্স শিটের আইটেম দিয়ে, তো মানে ওপেনিং ব্যালেন্স শিটের আইটেম দিয়ে দিল, ক্লোজিং ব্যালেন্স শিটের আইটেম দিয়ে দিল, ওখান থেকে কি বের করলি? ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল বের করলি, ঠিক আছে? তারপর তোকে বলে দিল ড্রয়িংস এত টাকা, আর বেশ হয়ে গেল। তাহলে কি করবি? ক্লোজিং এর সঙ্গে ড্রয়িংস যোগ করে ওপেনিং ক্যাপিটাল বাদ দিয়ে দিবি, আর খাতা করবি। এরকম টাইপ থাকলো তখন জাস্ট আমি বলছি জাস্ট একবার দেখে যাস, কঠিন দেবে না, জাস্ট একবার দেখে যাস, কোনো অ্যাডজাস্টমেন্টও দেখতে হবে, জাস্ট একবার দেখে যাস কিভাবে করতে হয়। দাদা দেখা গেলো 4 নম্বর দেওয়ার চান্সও নেই, তবু বলছি দেওয়ার চান্স, যদি বাই চান্স দিয়ে দেয় তখন আফসোস করবি কেন দেখে যাই, ঠিক আছে? কেন দেখে যাই, যাই হোক এটা বলে দিলাম, হয়ে গেল। এটা কোশ্চেনটা পড়ছি কি করতে বলেছে এখানে এই অঙ্কটা, আর এই টাইপের অঙ্কই পরীক্ষায় যাবে। এখন যেটা বলছি এই টাইপের অঙ্ক পরীক্ষায় পাবি 6 নম্বর শিওর পাবি 6 নম্বর। এবছর হয় দেখ দুটোই তো টপিক আছে, হয় ডেটার্স নাকি এইটার্স, হয় ডেটার্স দেবে নাকি এইটার্স। আগের দিন এইটার্স করালাম, আজকে কি হচ্ছে ডেটার্স করাচ্ছি। কি বের করতে হবে? ক্রেডিট সেল কোন অ্যাকাউন্ট থেকে ক্রেডিট সেল বের করতে পারি? ডেটার্স থেকে, তাই তো ডেটার্স লিখলাম, টোটাল ডেটার্স, ঠিক আছে তো? আচ্ছা
বলছে কি ওপেনিং ব্যালেন্স, আচ্ছা ডেটাসটা কি অ্যাসেট, ডেটাস তোমার অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে কমবে ক্রেডিটে, আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে, ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে লিখে দেন না, টু ব্যালেন্স বিল, টু ব্যালেন্স কত টাকা, কত টাকা, 12,500 টাকা। তাহলে তুই তো জানিস তারে বল না, ওপেনিং ব্যালেন্স যদি হয় ক্লোজিং ব্যালেন্স তো অপোজিট সাইডে হয়, তাই না? এটা লিখো বাই ব্যালেন্স দিবি 20,000 টাকা। কত, 20,000 20,000 টাকা হয়ে গেল। এবার কি বলছে কালেকশন ফ্রম ডেটার্স, ডেটার্স এর থেকে টাকা কালেক্ট করতে পেরেছি, আমি যার কাছে টাকা পাই সে আমাকে টাকা দিয়েছে, তাহলে আমি তার ব্যালেন্স বাড়াবো না কমাবো, কমাবো, ব্যাস কমাবো। এইদিকে লিখবো বাই, বাই ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখবি কালেকশন ফ্রম ডেটার্স, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো? 75,000 টাকা। নেক্সট বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স। তোকে যদি এই এখন যে পয়েন্টটা পড়লাম ভালো করে শোন, এখন যে পয়েন্টটা পড়লাম বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স, যদি এই পয়েন্টটা পরীক্ষায় না বলে দেয় তাহলে কি বলবে তোকে পরীক্ষার কোশ্চেন? ও তোকে বিল রিসিভেবল ওপেনিং ব্যালেন্স দিয়ে দেবে, দেখেন আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, ও তোকে বিল রিসিভেবল, বিল রিসিভেবল বিআর অ্যাকাউন্ট, আচ্ছা বললাম বিল রিসিভেবল অ্যাসেট না লাইবিলিটি, এটা জানিস? অ্যাসেট, তাহলে অ্যাসেট ওপেনিং ব্যালেন্স কি লিখবো স্যার? ব্যালেন্স বিল এই দিক লিখবো, আর ক্লোজিং ব্যালেন্স মানে ব্যালেন্স শিট এই দিক লিখবো, এই বলবে তোকে, ঠিক আছে? আর কি বলবে কত টাকা তুই, কি বলবে বলতো কত টাকা তুই বিল ভাঙিয়েছিস, তাই না? তো এখানে বলবে বিল যত টাকা বিল ভাঙিয়েছিস সেটা বলবে এখানে, তাই না? ধর না আমার ঘরে ধর 50টা বিল ছিল, তার মধ্যে 10টা বিল বের করে দিয়েছি, বুঝতে পারছিস তো? 10টা বিল বের করেছি ভাঙানোর জন্য বের করেছি, তো সেটা এদিক চলে গেল, তাহলে ব্যালেন্স রইল, এখানে একটা ব্যালেন্স বেরোবে না, এগুলো যোগ করবো পরে এইদিকে যে ব্যালেন্স বেরোবে এটা কি দিয়ে বেরোবো? ডেটার্স। তখন এখানে কি হলো বিল রিসিভেবল টু ডেটার্স, ডেটার্সে কি লিখবো তখন? বাই বিল রিসিভেবল। আমার কথা বুঝতে পারছিস তো? ও তখন এরকম কোশ্চেন করতে পারে। আমি আগের দিন বলেছিলাম কেইটাস দিয়ে, যদি মনে করিস ওরা অপশন দেবে না, বিল রিসিভেবল দেবে না, কত টাকার বিল, এখানে কি বলছে পর লাইনটা বলছে বিল রিসিভেবল রিসিভ ফ্রম ডেটার্স, ডেটার্স এর থেকে কত টাকার বিল পেয়েছিস, ও ধর এইটা বললো না, ও ধর এই কথাটা বললো না, ও কি বলবে সেক্ষেত্রে? ও বলবে বিল রিসিভেবল ওপেনিং এত ক্লোজিং এত, ঠিক আছে? কত টাকার বিল ভাঙিয়েছিস সেটা বলে দেবে, ঠিক আছে? এখানে লিখলি ব্যালেন্স করে যেটা বেরোবে সেটা ডেটার্স দিয়ে বেরোবে। তোকে অ্যালার্ট করেছি কেমন দিতে পারে, যদি মনে হয় ও এরকম দিতে পারে, আমার কথাটা বুঝতে পারছিস তো কেমন দিতে পারে? এখানে যেমন বলেছে ডেটার্স থেকে কত টাকার বিল পেয়েছি, যদি এটা বলে না দেয় তখন তোকে বিল অ্যাকাউন্ট খুলে ওটা বের করতে হবে, তো বিল অ্যাকাউন্টের ওপেনিং ক্লোজিং লিখবি, ঠিক আছে? তারপর কত টাকার বিল ভাঙিয়েছিস লিখবি, বাকি ব্যালেন্স ওখানে লিখে দিবি, ঠিক আছে? তো বললাম এটাও দিতে পারে, এটাও দিতে পারে, না পারার তো কিছু নেই, বুঝতে পারছিস না কি করে করতে হবে? বিলের ওপেনিং ক্লোজিং এখানে লিখবি, যেমন বলে দেবে যে এত টাকার বিল ভাঙিয়েছি, তাই তখন লিখে দিবি বাই বিল রিসিভেবল, বলে দেবে এখানে কি কি লাইনটা দিতে পারে তাও বলে দিচ্ছি, বিল ভাঙানোর এন্ট্রি কি দিতে পারে বলে দিচ্ছি। এরকম অঙ্ক অনেকগুলো করিয়েছিলাম, তাই না? প্রচুর অঙ্ক করিয়েছিলাম এরকম দেখতে। বিল ডন কি বলতে পারি? বিল ডন এরকম বলবে, বিল ডন এরকম কথা লিখবে, বিল ডন এখানে লিখে দিবি বাই বিল ডন, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? বাই বিল ডন, এটা হলো টু ডেটার্স, সেটা হলো ডেটার্স কি লিখে দিবি, ঠিক আছে? বুঝতে পারছিস তো কি বললাম? আচ্ছা কি কত কত যে বল বিল রিসিভেবল রিসিপ্ট কত বলেছিস, তাহলে এখানে তো বলেছে 10,000 টাকা, এখানে লিখে দিই, এটা বলে দিয়েছে, না বলে দিলে কি করতাম? বাই বিল রিসিভেবল অ্যাকাউন্ট। আমি তোকে অ্যালার্ট করে দিচ্ছি ওরা কত দূর টাফ করতে পারে, তার বেশি টাফ করতে পারবে না, এর বাইরে কিছু করতে পারবে না, আমি বলে দিলাম এর বাইরে কিছু করতে পারবে না, ঠিক আছে? ব্যাড ডেট বল না, ব্যাড ডেট একটা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস স্যার, বল না ফাইনাল বল, এই মাম্পি বল ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ফাইনাল অ্যাকাউন্টে ব্যাড ডেট থাকলে কি করতে বলতে পারবি? কার থেকে মাইনাস করতে? হয়ে গেল অ্যানসার, বলে দিলি, আমি বলিনি, বলে দিলি ডেটার্স থেকে মাইনাস করতে, তাহলে ব্যাড ডেট কোন দিকে লিখবি? ক্রেডিট দিকে লিখবি বাই ব্যাড ডেট। কত টাকা, কত টাকা বল? 2,000 টাকা। তারপর কি বলে পর পয়েন্ট? প্রভিশন ফর ব্যাড ডেট, মাথায় রাখবি, পুরো কোনদিন ভুলবি না। প্রভিশন ফর ব্যাড ডেট এই অ্যাকাউন্টে দেখ, প্রভিশন ফর ব্যাড ডেট মানে মনে করছি নেক্সট ইয়ারে আমার কোনো কাস্টমার টাকা মেরে দেবে, আরে মনে করছি, ও থোড়াই মেরেছে আমার টাকা, কোনদিন করা যাবে? এখানে অরিজিনাল জিনিস নিয়ে আসবি, ঠিক আছে? তো বুঝতে পারলি প্রভিশন ফর ব্যাড ডেট কেন আসবে না? বুঝতে পারলি প্রভিশন ফর ব্যাড ডেট না, এটা কোনদিন আসবে না।
তারপর কি বলে ডিসকাউন্ট অ্যালাউড, কমন ব্যাপার। আরে ডিসকাউন্ট দিয়েছি, কাস্টমারকে ডিসকাউন্ট দিয়েছি, কাস্টমারকে ডিসকাউন্ট দিই, সেই টাকা কি কাস্টমার থেকে নেবো? তাহলে কি করবো? ব্যালেন্স কমে দেবো, মাইনাস বাই ডিসকাউন্ট অ্যালাউড। কত টাকা? 1000 টাকা। আর কি আছে? রিটার্ন ইনওয়ার্ড। আচ্ছা বল, ফাইনাল অ্যাকাউন্ট করেছি না? রিটার্ন ইনওয়ার্ড মানে কি? সেল রিটার্ন। সেল রিটার্ন কি করতে বল না? আরে মনে করাচ্ছি। সেল রিটার্ন সেলস থেকে মাইনাস করতে, একদম ঠিক বলেছিস, সেল থেকে মাইনাস করতে। আচ্ছা এটাই ধর আমি এন্ট্রিটা ঘুরিয়ে দিচ্ছি, ফাইনাল অ্যাকাউন্ট করছি, ধর অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, অ্যাডজাস্টমেন্টে বলেছে সেল রিটার্ন, তখন কি করবি? স্যার আমরা কোনোদিন অ্যাডজাস্টমেন্টে সেল রিটার্ন পাইনি, আমরা সবসময় ট্রায়াল ব্যালেন্সে পেয়েছি। তো ইন কেস পরীক্ষায় দিল অ্যাডজাস্টমেন্টে সেল রিটার্ন, তখন তুই কি করবি বলতে পারবি? আমি তোকে বলে দিচ্ছি, শোন, সেল থেকে মাইনাস করবি, এটা তো করবি, আর একটা কি হবে? ডেটার্স থেকে মাইনাস করবি। বুঝতে পারলি কি বললাম? আরে তুই ভাবছিস কি শুধু কি তোর পরীক্ষায় কিছু মুখস্থ করার ব্যাপার নেই, তোর বুঝতে হবে ডবল এন্ট্রি কোথায় হয়। সেল কাদের করি? ডেটার্স কে সেল করি, তো কমন জিনিস তো এটা, তাই না? যদি কখনো পরীক্ষায় যায় ঘাবড়ানোর কিছু নেই, এগুলো কমন জিনিস, এগুলো সেল রিটার্ন। তাহলে ডেটার্স থেকে মাইনাস হবে, এইটা হবে বাই সেলস রিটার্ন। একটু আমি একটু ঘুরিয়ে দিয়েছি, কোশ্চেন অ্যান্সার বলতে পারছিস না। তোরা তো ঘোরাতে পারে এরকম ছোট ছোট জিনিস, কঠিন না, এটাকে ঘোরালেকে এটাকে কঠিন বলে না, এটা তুই জানিস না, বলতে পারিস জানিস, তুই মাথা খাটাস না। রিটার্ন ইনওয়ার্ড কত? 1500 টাকা। আর কি আছে বল? সানডি চার্জেস, সানডি চার্জেস কি জানিস তো? আমি কাস্টমারকে টাকা পাই, ওর কাছে টাকা চেয়েই যাচ্ছি, ওর টাকা আর দেয় না, তখন কি করবে ওই দোকানদার? কি করবে? ওর উপর একটা চার্জ করবে, সানডি চার্জ করতে পারে, মিসেলিনিয়াস চার্জ করতে পারে, ইন্টারেস্ট চাপাতে পারে, এইগুলো, ঠিক আছে তো? তাহলে এটার ফলে ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে লিখে দেবো ডেবিটের ইকুয়াল টু সানডি চার্জেস। কত টাকা? 500। আর কিছু আছে? ব্যাড ডেট, এরপরে দিয়েছে ব্যাড ডেট প্রিভিয়াস রিটার্ন অফ অ্যাজ নাও রিকভার, জানিস? আমি বলছি আমার কাছে না, ধর এটা তো 2022 সাল, ঠিক আছে? সবসময় সম্বন্ধীশন 2013 ব্যাচে একটা স্টুডেন্ট পড়তো, ঠিক আছে? 2013 ব্যাচে একটা স্টুডেন্ট পড়তো, ঠিক আছে? তার নাম বললাম, প্রপার নাম বললাম, আপনি তো মিস্টার এক্স, ঠিক আছে? ও পড়তো আমার কাছে, ঠিক আছে? 13 সালে পড়তো, ও 14 সালে 13 সাল থেকে পড়ার আরম্ভ করেছিল, 14 সালে ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। এবার বেশ কিছু ওর টাকা পেতাম, ধর 7-8 মাসের মাইনে পেতাম, ঠিক আছে? 7-8 মাসের মাইনে পেতাম। এবার ও বলছিল দেবো 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 করে, আর চেয়েই যাচ্ছি, দিচ্ছে তো না। ধর 14 সাল পড়া কমপ্লিট, 15 সাল ফোন করছি, তুলছে না, 16, 17, বুঝতে পারছিস তো? টাকা চেয়ে মানে পাগল হয়ে গেছে, আর কতবার ফোন করবো? ফোন করতে করতে অর্ধেক টাকা চলে গেল, তো ফোন আর তোলে না, টাকা আর পাচ্ছি না, ঠিক আছে তো? ভাব 13, 14 পৌঁছে 15, 16, 17, 3 বছর ধরে টাকা যাচ্ছি, পাচ্ছি না, আমি তো ফোন সুইচ অফই করে দিয়েছি, ঠিক আছে তো? মানে ওই নাম্বারটা নেই, উধাও করে দিয়েছি, এখন যেখানে থাকতো সেখানেও এখন থাকছে না। তাহলে কি করে ভাববো? তাহলে কি মনে করবো? আমার টাকা পুরো মার হয়ে গেছে, তাই তো? মার হয়ে গেছে। এবার ওর পরিচিত লোক করতে এসছে আমার কাছে, 18-19 সালে করতে এসছে। এবার আমি ওকে বললাম, এই যে কথা বললো, ওরা বলছে চিনিস? বলে হ্যাঁ, ও তো খুব চিটিং বাজ, তো পড়াশোনা করলো, কিন্তু মায়না দিল না, মায়না দিয়ে চলে গেল। এবার ও কি করেছে? ভালো করে শোন, গল্পটা শোন। ও কি করেছে? ও ওকে গিয়ে বলেছে, বা সবাই একসঙ্গে আছে, তখন সবাই বন্ধু বান্ধব সব এক জায়গায় আছে, তখন কি বললো, কি তুমি নাকি খুব চিটিং করছিলে? কে বললো? না শুনলাম তুমি পড়াশোনা করো, গিয়ে মাইনা দাও না। এবার সবার সামনে বলেছে, ওর কেমন লেগেছে ব্যাপারটা, বুঝতে পারছিস তো? তো আমার কথাটা শোন, ও 13-14-তে পড়তো, মাইনা দেয়নি, 15-16-17 মাইনা দেয়নি। আমি মনে করিনি কি ব্যাড ডেট হয়ে গেছে। ব্যাড ডেট হয়ে গেছে মানে ওই মিস্টার এক্স কে আমার যে টিউশন ফিজ যে রেজিস্টার আছে সেখান থেকে মিস্টার এক্স এর নাম উধাও করে দিয়েছে। কিন্তু ওর পরিচিত লোককে আমি বললাম, ঠিক আছে তো? তখন ও গিয়ে বললো, সবার সামনে বললো, একটা প্রেস্টিজে লাগলো। ও কি করলো? ধর এই বছর আসলো, বা কাউকে দিয়ে, বা অনলাইনে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার আমি আমার অ্যাকাউন্টেন্টকে বললাম একটা টাকা ঢুকেছে, তো বলছে কি নাম? লেখা আছে মিস্টার এক্স। অ্যাকাউন্টেন্ট বলছে কি, আমি তো আর কাজ করছি না, আমার যে কোম্পানির অ্যাকাউন্ট, যে টিউশন ফিজ যে অ্যাকাউন্টেন্ট যে দেখাশোনা করছে, বলছে স্যার এখানে তো মিস্টার এক্স বলে কেউ নেই, কোনো স্টুডেন্ট তো মিস্টার এক্স নেই। বুঝতে পারছিস ব্যাপারটা, গল্পটা? আমার কোম্পানিতে নেই ও, কেন? ও কোম্পানি থেকে ওকে বের করে দিয়েছি, কারণ বুঝতে পারছিস তো, আমার টিউশন রেজিস্টারে ওর নাম লেখা নেই, কারণ আমি জানি টাকা মেরে দেবে, মানে মেরে দিয়েছে, তাই টাকা ওকে বের করে দিয়েছি। এখন আমি টাকাটা ফেরত পেলাম, এটাকে বলে ব্যাড ডেট রিকভার, ঠিক আছে তো?
এটা কি অ্যাকাউন্ট ডেটার্স মানে আমার স্টুডেন্টদের অ্যাকাউন্ট, এখানে কি করে ব্যাড ডেট রিকভার দেখাবো? ও এখানে তোর নামই নেই, বুঝতে পারছিস তো? এখানে নাম নেই মানে এই ওপেনিং ব্যালেন্সের মধ্যে তোর নামই নেই, এই ব্যাড ডেট রিকভার বুঝতে পারলি? কারণটা বললাম কেন ব্যাড ডেট রিকভার আসবে না, কোনোদিন আসবে না। কখন আসছে? যদি সত্যি এরকম এটা যদি মিস্টার এক্স এর পার্ট থাকে তাহলে আসবে। আমার কথা বুঝতে পেরেছিস নাকি বুঝিস নি বল? ব্যাস। কত ধরে বোঝা পারে, পুরো পুরো প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল তুলে নিয়ে চলে আসবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল তুলে দেবো তোকে। আচ্ছা বল এরপরে কি হয়? লাস্ট পয়েন্ট, তোরা যদি এই এন্ট্রিটা পারিস তাহলে ভাবো ফাইনাল অ্যাকাউন্ট তুই শিখেছিস। বিল রিসিভেবল ডিজাইনার ফাইনাল অ্যাকাউন্ট করছিস, তো ফাইনাল অ্যাকাউন্ট করছিস, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে বিল রিসিভেবল ডিজাইনার কি করতে? না 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 না, এটা বলছি না, এটা বলছি না, ফাইনাল অ্যাকাউন্ট বলছি। বিল রিসিভেবল ডিজাইনার ফাইনাল অ্যাকাউন্টে যদি অ্যাডজাস্টমেন্টটা দিছো তাহলে কি করবি ফাইনাল অ্যাকাউন্টে? বল 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 বল, আরে বল না, একদিন দুজন একসাথে বল না। ডেটার্স সে মাইনাস হতো না, ডেটার্স থেকে প্লাস হতো, বিল রিসিভেবল ডিজাইনার হলে ডেটার্স প্লাস হতো, আরে বিল মাইনাস হতো, মনে পড়ছে? করেছিলাম বিল ডিজাইনার করেছিলাম, চেক ডিজাইনার করেছিলাম, কি করেছিলাম? বিল মানে বিল থেকে মাইনাস হতো আর ডেটার্স থেকে প্লাস হতো। দেখ শোন, আমি তো বলছি ব্যাপারটা শোন। ধর এটা আমার ঘর, এটা আমার ঘর, এই ঘরে সব বিল জমা আছে, যত কাস্টমার থেকে বিল পাই সব বিল এই ঘরে রেখেছি, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? একটা বিল খারাপ বিল, তাহলে কি সেই বিলটা ঘরে রাখবো না? কোনো একটা বিল ডিজাইনার, বিলটা ঘর থেকে বের করে দেবো। তাহলে বল না, বিল ডিজাইনার হলে বিল বাড়বে না কমবে? কমবে। বিল ডিজাইনার হলে যদি বিল ডিজাইনার থাকে তাহলে এখানে লিখবো, তাহলে এখানে আরেকটা আইটেম বেরিয়ে গেল, ঠিক আছে? বিল রিসিভেবল ডিজাইনার, বুঝতে পারলি তো? আরেকটা কোথায় বসবে? বললাম তো, আরে আমি তো তোকে বললাম বিল ডিজাইনার হচ্ছে মানে বিল কমলো, আরে ডেটার্সে কি এফেক্ট করবে? ডেটার্সে কেন ডেটার্স বাড়বে? শোন শোন, আমি ধর দীপায়নের এরা 10,000 টাকা পাই, ও এখন টাকাই দিচ্ছে, ও আমাকে একটা বিল লিখে দিল, বললো স্যার 3 মাস পর টাকাটা পাবেন, ঠিক আছে? 3 মাস পর আমি আমার একটা স্টুডেন্টকে ওর বাড়িতে পাঠালাম, বিলটা দিয়ে ও টাকা আনতে গেল, ও বলছে কি টাকাটা দিতে পারছে না, ও দিতে পারছে না, তাই তো? ও তো আমাকে বিল দিয়েছিল, ও বলে 3 মাস পর টাকা দেবে, 3 মাস পর টাকা দিতে পারছে না, তাহলে বিলটা কি হলো? ডিজাইন হয়ে গেল, তাই তো? তাহলে কি করবো? আমি তো ভেবেছিলাম 3 মাস পর টাকা পেয়েও 3 মাস পর টাকা ঢুকলো না, আমি অটোমেটিক ওর ব্যালেন্সটা বাড়িয়ে দেবো। বা আর একটু ভালো করে বুঝতে পারবি, বিল ডিজাইন চেক ডিজাইন তুই ভাব, ধর আমাকে ধর ছোট একটা চেক দিচ্ছে, ওর কাছে টাকা পেয়ে আমাকে 5,000 টাকা চেক রেখে দিয়েছে, ঠিক আছে? চেকটা ব্যাংকে ফেলে দিলাম, আমি 5,000 টাকা চেক ব্যাংকে ফেলে দিলাম, আমি স্টুডেন্টকে দিয়ে বললাম ও চেকটা ব্যাংকে ফেলে দিল। ব্যাংকে আমি তো জানি সত্যি সত্যি ও 5,000 টাকা দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওর অ্যাকাউন্ট থেকে মাইনাস করে দিয়েছি, না ও 5,000 টাকা দিয়েছে মাইনাস করে দিয়েছি। এবার আমি জানি রীতিমতো ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে 5,000 টাকা, আমি বেশ কিছুদিন পর ব্যাংকে গেছি, দেখি কি হলো, ও বাবা দেখছি কি ডিজাইনার, চেকটা ডিজাইনার দিয়েছে। স্যার কেন চেক দিতে? দেখা গেল ওর অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, বা এমন হতে পারে ওর সাইনের সমস্যা আছে, ঠিক আছে? বিভিন্ন কারণে চেক ক্যান্সেল হতে পারে, বিভিন্ন কারণে চেক ক্যান্সেল হতে পারে। তো আমি তখন কি করবো? আমি যেই খবর পেলাম আমাদের পুরো মানে কি বলবো, তখন বিশাল মাথা গরম, সঙ্গে সঙ্গে ওকে আমি ফোন লাগালাম, এই তোর ব্যালেন্স আমি বাড়িয়ে দিলাম, তুই চেক দিয়েছিস, চেকটা ডিজাইনার হয়ে গেছে, তো বুঝতে পারছিস তো? তো আমি কি করবো? ব্যালেন্স বাড়িয়ে দেবো। তাহলে এই দেখ বেসিক বেসিক জিনিস মাথায় রাখলে না কখনো ভুলবি না, প্লাস মাইনাস বেসিক জিনিস, বিল ডিজাইনার হোক বা চেক ডিজাইনার হোক, ডেটার্স বেড়ে যায়। তাহলে এই এন্ট্রি ফাইনাল অ্যাকাউন্টে তো আসতেই পারে বছর পরীক্ষা, তো বলতে পারে যে বিল ডিজাইনার, তাহলে তোকে মাথায় রাখতে বিল ডিজাইনার হলে কি হবে? স্যার বিল কমবে আর ডেটার্স বাড়বে। চেক ডিজাইনার, চেক সেক্ষেত্রে ব্যাংকে, চেক মানে ব্যাংক, ব্যাংক কমবে, তাই তো? ডেটার্স বাড়বে, মনে রাখবি, ভুলে গেলে চলবে না। দেখ ভুলবি তখন যদি মুখস্থ করিস, মুখস্থ করলেই ভুলবি, এইগুলো মুখস্থ করলেই ভুলবি, যদি বুঝিস তাহলে জীবনে ভুলবি, ঠিক আছে? তো এই ভাবিস না শুধু এই তোর এই সেমিস্টারে মানে সেমিস্টার ক্লাস 11 লাগবে, এই পরবর্তী সবাই বিল ডিজাইনার বল, ক্লাস 12 বল, তারপর আরো যে অ্যাকাউন্টিং সব জায়গায় ছোট ছোট কনসেপ্ট ক্লিয়ারিটি আসবে, ঠিক আছে? তো দেখ এখানে লিখবো কি টু বিল ডিজাইনার, যদি ডেটার্স এর এন্ট্রি দেয়, হ্যাঁ ডেটার্স যদি দেয়, যদি দেয় ডেটার্স এর বাইরে এন্ট্রি পাবি না তুই, এটা বলি এখানে সব এন্ট্রি আছে, একদম সব এন্ট্রি আছে, আমি পেয়েছি সব কটা এন্ট্রি। বিল ডিজাইনার কত আছে বল? 2,500। দেখ আমি এখানে কি লিখেছি, এইগুলো সব অ্যাকাউন্ট লিখেছি তো, সেলস রিটার্ন অ্যাকাউন্ট লিখ, আচ্ছা এখানে সানডি চার্জেস অ্যাকাউন্ট লিখ, বিল ডিজাইনার অ্যাকাউন্ট, বিল ডিজাইনারটা লিখবি না, কি লিখলে টু এদিকে টাকা না, এদিকে টাকা বোর্ডের দিকে, বিল ডিজাইনার বিল রিসিভেবল অ্যাকাউন্টে কোন দিকে লিখলাম? এই দিকে লিখলাম, তাই তো? বিল রিসিভেবল অ্যাকাউন্ট থেকেই তো এসে বিল ডিজাইনার, এখানে কি লিখবি জানিস তো? এখানে কি লিখবি? টু বিলস রিসিভেবল, কি লিখলাম বুঝতে পারলি? বেটার। স্যার আমি আগেরটা কি ভুল করেছিলাম? না ভুল করিসনি, ওটা ভুল করিসনি, ওটা তুই ন্যারেশন লিখেছিলি, ন্যারেশন, মেন অ্যাকাউন্ট বিল রিসিভেবল, ব্যাক এন্ডে লিখ বিলস রিসিভেবল,
কত টাকা ছিল? 2,500 টাকা। আমার মনে হয়, আশা করি বুঝে গেছিস। এই দিক যোগ করে বল কত হচ্ছে? 1,09,500। তার থেকে এগুলো মাইনাস করে 12,500 আর 5,000, হ্যাঁ 94,000 টাকা। এটাকে কি বলে? ক্রেডিট সেলস। এটা হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ, তো পরীক্ষায় আর একটু দিতে পারে, কি দিতে পারে? বলে কি তুমি টোটাল সেল বের করো। কি করে বের করো? এই সেল বের করলি আর কোশ্চেনে ক্যাশ সেল করে বের করলি টোটাল সেল। বা ধর স্যার ধরুন এই কোশ্চেনে টোটাল সেল করেছে, এই অঙ্কের টোটাল সেল করেছে, কিন্তু ক্যাশ সেল করেছে কোশ্চেন কিছু, তাহলে এই সেলটা নিয়ে টোটাল সেল বুঝা গেল তোমরা? ঠিক আছে। Following is the trial balance of Saurabh, a sole trader, as on 31st March 2017. আচ্ছা, আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট করছি, আমাদের যে সিলেবাস আছে ক্লাস 11 এর যে ফাইনাল অ্যাকাউন্টের সিলেবাস, এখানে অনলি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ফাইনাল অ্যাকাউন্ট। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে এক মালিকানা কারবার, এক মালিকানা কারবারেরই ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে। এখানে না দেবে পার্টনারশিপ, পার্টনারশিপ তো ক্লাস 12 কোম্পানি ক্লাস 12 যাবে, তাহলে এখানে যে দেবে ফাইনাল অ্যাকাউন্ট দেবে, পার্টনারশিপ দেবে না, এখানে দেবে এক মালিকানা কারবার মানে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ফাইনাল অ্যাকাউন্ট। এখানে যে দিয়েছে, যেমন কি দিয়েছে সৌরভ, সৌরভ দেখ পাশে কি লেখা আছে? সোল ট্রেডার মানে এক মালিকানা কারবার, এক মালিকানা কারবারে ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে, আমি আগেও বারবার বলেছি ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, ট্রায়াল ব্যালেন্স দিতে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর তোদের যে ক্লাস 11 এর সিলেবাস যা 4টে থেকে 5টা অ্যাডজাস্টমেন্ট দেবে, 4টে থেকে 5টা, বেশি অ্যাডজাস্টমেন্ট দেবে, 4 থেকে 5টা, এখানে 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। অ্যাডজাস্টমেন্ট গুলো খুবই সোজা, আগে অ্যাডজাস্টমেন্ট গুলো অনেকবার করেছি। ক্লোজিং স্টক দিয়েছে, তা বল আমি জিজ্ঞাসা করি, বল দেখি ক্লোজিং স্টক করেছি তো আগে, ক্লোজিং স্টক কোথায় কোথায় বসবে বলতে পারবি? আরেকটা কথা বলি, অ্যাডজাস্টমেন্ট যদি থাকে, অ্যাডজাস্টমেন্টের ক জায়গায় পোস্টিং হয় বলেছিলাম? 2 জায়গায়। কারণ বলেছিলাম কেন অ্যাডজাস্টমেন্ট 2 জায়গায় পোস্টিং হয়, ঠিক আছে? আজকের কারণটা বলছি না। ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে আছে 2 জায়গায় বসবে, বল কোন কোন জায়গায় বসবে? কারোর কথা শুনে যাবে না, একজন বল। অ্যাসেট আর ট্রেডিং, হ্যাঁ অ্যাসেট আর ট্রেডিং, অ্যাসেট ট্রেডিং এর ক্রেডিট, ট্রেডিং এর ক্রেডিট সাইডে বসবে ক্লোজিং স্টক, আর ব্যালেন্স শিটের অ্যাসেটে বসবে, এইভাবে বলতে হবে। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট বলেছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 6,000 টাকা, আউটস্ট্যান্ডিং স্যালারি 5,000 টাকা। এটা কি হবে বল? একজন বল, যে পারবি বল। এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি ডেবিট দিকে বসবে। কারেন্ট লাইবিলিটি ডেবিট দিকে হয় না, কারেন্ট লাইবিলিটিতে বসবে, আউটস্ট্যান্ডিং ওয়েজেস আউটস্ট্যান্ডিং স্যালারি বলে বসবে, ঠিক আছে? আর যে ওয়েজেস এখানে বসে, তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি কি করতে হয় শিখিয়েছিলাম, যোগ করতে হয়, তাই তো? কেন যোগ করতে হয়? কারণ বলেছিলাম, ওয়েজেসের সঙ্গে আউটস্ট্যান্ডিং ওয়েজেস যোগ করবো, স্যালারির সঙ্গে আউটস্ট্যান্ডিং স্যালারি যোগ করবো, তো হয়ে যাবে। 3 নম্বর বলেছি কি, নতুন একটা ব্যাড ডেট হয়ে যায় 1,000 টাকা। তা ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট থাকলে কি করতে হবে? এটাও করেছিলাম। কার সাথে যোগ করবো? ব্যাড ডেট সাথে যোগ করবো, ব্যাড ডেট যেখানে থাকে তার সাথে যোগ করবো, আর ডেটাস থেকে ব্যাড ডেটটা মাইনাস করবো, শিখিয়েছিলাম। আর কি বলেছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 10% অন ডেটাস, এটাও বলেছিলাম কিভাবে করতে হয়। নেক্সট বলেছে ডেপ্রিসিয়েশন বলে বিল্ডিং এর উপর 10%, আর প্ল্যান্ট এন্ড মেশিনের উপর 5%, আর ফার্নিচারের উপর 20%, ঠিক আছে? তো আমি কি শিখিয়েছিলাম? আমাদের যে ফাইনাল অ্যাকাউন্ট হবে অ্যাডজাস্টমেন্ট গুলো আগে করবো, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট আগে করবো শিখিয়েছিলাম, যেমন যেভাবে বলেছিল ঠিক ঠিকভাবে আরম্ভ করবো। তো ধর আমি মনে করছি ট্রেডিংটা করতে, ট্রেডিংটা এতটার মধ্যে হয়ে যাবে, ট্রেডিংটা এতটার মধ্যে হয়ে যাবে, এরকম দাগ কেটে দেবো। এটা যে ট্রেডিং, এটা ট্রেডিং অ্যাকাউন্ট, এটা যে পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট কিভাবে লিখতে বলেছিলাম? দাঁড়া, এখানে লিখবো ক্যাপিটাল, ঠিক আছে? তো এরকম জায়গায় লিখবো লোন, এটা সাজিয়ে নিচ্ছি। তারপর লিখবো কারেন্ট লাইবিলিটিস, এদিকে লিখবো ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে? কিছু বলছিস? জিজ্ঞাসা করছিস? কিছু জিজ্ঞেস করছিস? কিন্তু কথা বলছিস কেন? ফিক্সড অ্যাসেট, তারপর ইনভেস্টমেন্ট, তারপর কারেন্ট অ্যাসেটস। সাজিয়ে দিয়েছি, সব সাজিয়ে দিয়েছি, দেখ। এবার অঙ্ক স্টার্ট করতে, আর কিছু নেই, অঙ্ক তো এখনই হয়ে যাবে। দেখি কি বলেছি, কি বলেছিলাম? প্রথমে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো,
প্রথম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক 70,000 টাকা, যেই মতো বললাম। ক্লোজিং স্টক হচ্ছে আমাদের ব্যবসার অ্যাসেট। ক্লোজিং স্টক আমাদের ব্যবসার অ্যাসেট, তো অ্যাসেটে বসবে। আর ক্লোজিং স্টক অ্যাসেট মানে এই যে অ্যাসেট, অ্যাসেট সাইডে ক্লোজিং স্টক বসবে, ঠিক আছে তো? তাহলে এটা কি ধরনের অ্যাসেট? ক্লোজিং স্টক হচ্ছে কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেটে লিখে দেয় ক্লোজিং স্টক 70,000 টাকা। কারেন্ট অ্যাসেটে লিখবো ক্লোজিং স্টক 70,000 টাকা। লিখে দিলাম। আর কি বলেছে? কারণ আমি বলেছিলাম একটা অ্যাডজাস্টমেন্টের দুটো জায়গায় পোস্টিং হবে, একটা তো এখানে বসলো, আর একটা কি বললাম, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে। ট্রেডিং অ্যাকাউন্ট, এই দেখ এটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসবে। এই যে ক্রেডিট দিক, দেখ ক্রেডিট দিক নিচে লিখবো, নিচে লিখ বাই ক্লোজিং স্টক কত টাকা? 70,000 টাকা, ঠিক আছে? ক্লোজিং স্টক কত? 70,000 টাকা, হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট কি বলেছে? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে আমাদের কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদেরকে কি দেওয়া হয়? ওয়েজেস দেওয়া হয়। তো বলছি এই বছরের শেষে কি দেখা গেছে? ওয়ার্কারদের 6,000 টাকা ওয়েজেস আটকে রেখেছে, মানে 6,000 টাকা ওয়েজেস বাকি রেখেছে। তাহলে 6,000 টাকা ওয়েজেস বাকি রাখলে কি করতে হবে? টাকাটা দিতে হবে তো। এই বছর দিতে পারিনি, পরের বছর দেবো, তখন বাকি আছে মানে কি আমার কাছে কি লাইবিলিটি, বুঝেছিস? আউটস্ট্যান্ডিং ওয়েজেস লাইবিলিটি। তাহলে লাইবিলিটি কি ধরনের লাইবিলিটি? এই যে লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, এখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কত টাকা দিয়েছে? আউটস্ট্যান্ডিং ওয়েজেস বল 6,000 টাকা। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে ওয়েজেস। ওয়েজেস ব্যবসার কি? বিজনেসের কি? ওয়েজেস খরচ। ওয়েজেস কি? বিজনেসের খরচ। কি ধরনের খরচ? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট খরচ। ডাইরেক্ট খরচ এখানে বসবে, ট্রেডিং এ বসবে। তাহলে ট্রেডিং এ লিখবো এখানে লিখছি টু ওয়েজেস। কত টাকা দিয়েছে ওয়েজেস? ওয়েজেস কত দিয়েছে? 23,000 টাকা। মানে ট্রায়াল ব্যালেন্সে ওয়েজেস দেখতে পাচ্ছি 23,000 টাকা। মানে কি জানিস? 23,000 টাকা ওয়েজেস পেমেন্ট করে দিয়েছি, আর 6,000 টাকা পেমেন্ট করা বাকি আছে। তার মানে আমি এবছর ওয়ার্কারদের থেকে কত টাকার কাজ দিয়েছিলাম? 29,000 টাকার কাজ নিয়েছিলাম। 23,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, 6,000 টাকা পেমেন্ট করা বাকি আছে। তাহলে টোটাল কাজ কত নিয়েছিলাম? 29,000 টাকা। তাহলে 23 এর সঙ্গে 6 কি করবো? যোগ করবো। তাই এই কারণের জন্য যোগ করলাম। আউটস্ট্যান্ডিং 6,000 টাকা, কত হবে বাইরে? 29,000 টাকা, ঠিক আছে? তো বোঝা গেছে? তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি 5,000 টাকা। নতুন করে বলার কিছু নেই, আউটস্ট্যান্ডিং স্যালারি এখানেই বসবে। কারেন্ট লাইবিলিটিতে কত বললাম? আউটস্ট্যান্ডিং স্যালারি 5,000 টাকা। কিছু জিজ্ঞেস করবি? স্যালারি কত দিয়েছে? খোঁজ স্যালারি কত টাকা দিয়েছে? 24,000 টাকা। আচ্ছা বল, স্যালারি কি আমাদের ব্যবসার খরচ? কি ধরনের খরচ? ডাইরেক্ট ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট খরচ স্যালারি। এখানে পিএল এর ডেবিটে লিখে এটা ইনডাইরেক্ট পিএল এ আসে। তো স্যালারি কত টাকা দিয়েছে? 24,000 টাকা। তার সাথে আউটস্ট্যান্ডিং যোগ করতে হবে কত টাকা? 5,000 টাকা। তাহলে দেখ দুটো পোস্টিং কমপ্লিট হয়ে গেল। মানে অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে হবে, অ্যাডজাস্টমেন্ট সবসময় ঠিক করতে হবে। অ্যাডজাস্টমেন্ট যত ঠিক করবি নাম্বার তত বেশি হবে। 3 নম্বর নিউ ব্যাড ডেট 1,000 টাকা। ব্যাড ডেট মানে বুঝি তো? ব্যাড ডেট মানে বুঝি তো? মানে আমরা ব্যবসা করছি, ব্যবসায় যদি কোনো কাস্টমার আমাদের টাকা মেরে দেয় তাকে ব্যাড ডেট বলে, ঠিক আছে? আমরা কোনো কাস্টমারকে গুডস বেচেছি, ধারে বেচেছি, ও কোনো কারণে টাকা মেরে দিতে পারে, বিভিন্ন কারণে টাকা মারতে পারে। প্রথমেই শিখেছিলাম, দেখা গেল ও অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছে, ওকে টাকা পাবে না। দেখা গেল মারা গেছে, ঠিক আছে? দেখা গেল দেউলিয়া হয়ে গেছে, তো বিভিন্ন কারণে টাকা মারতে পারে। মোট কথা টাকা মেরে দিয়েছে। কেউ যদি আমাদের কাস্টমার যদি আমাদের টাকা মেরে দেয় তাদেরকে বলে ব্যাড ডেট বলে। আর ব্যাড ডেট হচ্ছে আমাদের ব্যবসার লস। লস কোথায় হয়? লস মানে কি? লস মানে খরচ। লস মানে এক ধরনের খরচ। খরচ তো দু রকমের হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা কি খরচ? ইনডাইরেক্ট খরচ। ইনডাইরেক্ট খরচ কোথায় বলবে? এখানে বলবে ব্যাড ডেট। প্রফিট এন্ড লসের ডেবিটে বলবে ব্যাড ডেট, ঠিক আছে তো? এবার তোরা অঙ্ক করার আগে দেখ ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট দিয়েছে কত টাকা দিয়েছিল ব্যাড ডেট? 950 টাকা দিয়েছিল ব্যাড ডেট, অর্থাৎ আগে ছিল 950। এই বছরের শেষে দেখলাম আরো 1,000 টাকা ব্যাড ডেট হয়েছে। তাহলে টোটাল ব্যাড ডেট কত? 1,950। তাহলে এখানে লিখবো টু
ব্যাড ডেট 950। নতুন করে যে ব্যাড ডেট হলো, নতুন করে ব্যাড ডেট হলো 1000, এটাকে বলে ফার্দার, এটাকে বলে ফার্দার। ঠিক আছে, যোগ দিয়ে লিখলাম ফার্দার। ঠিক আছে, 1950 শেষ হয়নি, শেষ হয়নি এখনো। ফার্দার ব্যাড ডেট বল না, অ্যাডজাস্টমেন্টে যে ব্যাড ডেট ছিল কত টাকা ছিল? অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট 1000 টাকা ছিল। মানে এই 1000 টাকা, এই 1000 টাকা কি দু জায়গায় বসিয়েছি না এক জায়গায় বসিয়েছি? তা ব্যাড ডেট মানে কি? আমরা যাদেরকে ধারে গুডস বেচেছি, তাদেরকে ধারে গুডস বেচেছি ডেটার্স, তো ওরা আমার টাকা মেরে চলে গেছে। তা কোনো কাস্টমার যদি আমার টাকা মেরে চলে যায়, তাহলে কাস্টমার ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। আরে আমার কাস্টমার, আমি যে ব্যবসা করছি, আমার কাস্টমার যাদেরকে আমি ধারে গুডস বেচেছি, ওরা যদি টাকা মেরে চলে যায়, তাহলে আমার কাস্টমারের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে কাস্টমার কোথায়? কাস্টমার মানে ডেটার্স। খোঁজ ডেটার্স কত আছে? ওকে, ডেটার্স আছে 40,000 টাকা। ডেটার্স 40,000 টাকা, তাই তো? ডেটার্স কারেন্ট অ্যাসেটসে আছে, পেয়েছি ডেটার্স? পেয়েছি ডেটার্স? সানডি ডেটার্স দেখ, প্ল্যান্ট মেশিন নিচেই আছে সানডি ডেটার্স, 40,000 টাকা। ডেটার্স হচ্ছে কারেন্ট অ্যাসেটস আছে, তাহলে কারেন্ট অ্যাসেট ডেটার্স কত? 40,000 টাকা লিখলাম। ডেটার্স কত লিখলাম বল? ডেটার্স 40,000 টাকা। কিন্তু আমার টাকা কত? দেখ, ট্রায়াল ব্যালেন্সে দেখাচ্ছে 40,000 টাকা ডেটার্স, মানে কাস্টমারের কাছে আমি 40,000 টাকা পাই। অ্যাডজাস্টমেন্টে বলেছে একজন কাস্টমার ছিল যে আমার 1000 টাকা মেরে দিয়েছে, মেরে দিয়ে চলে গেছে, অলরেডি মেরে দিয়েছে, ও অলরেডি আমার 1000 টাকা মেরে দিয়েছে। তাহলে 1000 টাকা যদি মেরে দেয়, তাহলে এখন আমি কাস্টমার কাছে কত টাকা পাবো? 39,000 টাকা, হ্যাঁ কি না? 40,000 টাকা পেতাম, 1000 টাকা মেরে দিয়েছে, তাহলে আমি পাবো কত? 39। তাহলে 39,000 টাকা এই পারলে দেখে লেখ, মাইনাস দিয়ে লেখ ব্যাড ডেট, মাইনাস দিয়ে লেখ ব্যাড ডেট 1000 টাকা। ওই একই হলো ব্যাপারটা। এখন তুই যদি বলিস, প্রশ্ন উঠতে পারে, স্যার ব্যাড ডেট তো ছিল 1950, আপনি কেন 1000 টাকা বাদ দিলেন? আমি শিখেছি, কেননা 1950 এর মধ্যে 950 টাকা, এই যে এখানে যে ডেটাতে 40,000 টাকা আছে না, এই 950 বাদ দিয়ে 40,000 টাকা হয়েছে। অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যেটা থাকে সেটাই ডবল পোস্টিং হবে, 950 হবে না। বুঝতে পারছিস তো? এগুলো আগে বুঝিয়েছিলাম। ঠিক আছে তো? কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারিস কিন্তু। তারপর কি বলে? প্রভিশন ফর ব্যাড ডেট। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট মানে আগে বলেছিলাম, প্রভিশন ফর ব্যাড ডেট মানে এই বছর যেমন আমার টাকা মারলো, এবার কত মারলো দেখ না, দেখতে পাচ্ছিস তো? 950, 1000 মারলো। পরের বছর যেমন টাকা মারতে পারে, কি শুধু এই বছরই টাকা মারবে? পরের বছর মারতে পারে না? পরের বছর মারতে পারে। তো পরের বছর কত মারতে পারে আমি আগে থেকে অনুমান করতে চাইছি। মনে করছি পরের বছর আমার 5% টাকা মেরে দেবে, 5%। পরের বছর আমার 5% টাকা মেরে দেবে। স্যার 5% টাকা মেরে দেবে, কে মারবে টাকা? কাস্টমারই মারবে। তাহলে কাস্টমারের ব্যালেন্স কত আছে দেখ, কাস্টমারের ব্যালেন্স কত আছে? 39,000, তাই তো? অ্যাকচুয়ালি অনেকে কোশ্চেন থাকে, অনেকে বুঝতে পারে না, এখানে যেমন পরিষ্কার বোঝা গেল, কিন্তু অনেকে বুঝতে পারে না। অনেকে কখনো প্রভিশন ফর ব্যাড ডেট না 40-এর উপর নিয়ে নেয়। কোনো স্টুডেন্ট প্রভিশন ফর ব্যাড ডেট যেমন ধর কখন নেবে স্টুডেন্টরা, এখানে যেমন কি বলে ফার্দার ব্যাড 1000 টাকা বলে দিয়েছিল, তো তারপরে বলেছিল প্রভিশন ফর ব্যাড ডেট। যদি কোশ্চেন ঘুরিয়ে দিত, ধর আগের পয়েন্ট বলতো প্রভিশন ফর ব্যাড ডেট, তারপরের পয়েন্টে বলতো ফার্দার ব্যাড ডেট, তাহলে তোরা কি করতি? আগে প্রভিশন ফর ব্যাড ডেট করে পরে ফার্দার ব্যাড ডেট করতি কি? আরে তোরা কি করিস? তোরা কোশ্চেন সিরিয়ালি 1-2 করে পড়বি তো। ধর 1 নম্বর পয়েন্টেই বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট 5%, 5 নম্বর পয়েন্টে বলেছে ফার্দার ব্যাড ডেট, তাহলে তুই কি করতি? আগে প্রভিশন ফর ব্যাড ডেট করে দিতি, ফার্দার ব্যাড ডেট দেখতি না। কিন্তু নিয়ম ওটা না। নিয়মটা কি? 40,000 টাকা আমি কাস্টমারের কাছে পেতাম, এই বছর আমার 1000 টাকা মেরে দিয়েছে, যেই টাকা মেরে দিয়েছে তার উপর প্রভিশন কেন করবো? প্রভিশন মানে মনে করছি পরের বছর মেরে দেবে। আর এই ব্যাড ডেট 1000 টাকার মানে হচ্ছে অলরেডি টাকা মেরে দিয়েছে, যে টাকা মেরে দিয়েছে তার উপর কেন প্রভিশন হবে? কি বললাম বুঝতে পারলি? প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকচুয়ালি অরিজিনাল ডেটার্স এর উপর হয়। অরিজিনাল মানে এই ব্যাড ডেটটা বাদ দেওয়ার পর যেই ভ্যালুটা পড়ে থাকে তার উপর। সুতরাং যখনই কোশ্চেন করবি প্রভিশন ফর ব্যাড ডেট যদি দেয়, আগে দেখে নিতে হবে ফার্দার ব্যাড ডেট আছে কিনা। ঠিক আছে তো? থাকলে ওটা আগে ক্যালকুলেট করে নিয়ে তারপর করতে হবে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট কার উপর হলো বুঝলি তো? এই 39 উপর হবে। তাহলে থেকে মাইনাস করব প্রভিশন ফর 13% ব্যাড ডেট। কত পার্সেন্ট বলেছিল? 10%। তাহলে এই 10% করলে হবে 3900। ক্লিয়ার আছে অবধি? ডবল পোস্টিং তো হবে, তাই না? ডবল পোস্টিং তো করতেই হবে। কি রে, ডবল পোস্টিং করতে হবে তো? হয়েছে? এত চোখে হয়েছে?
ডবল পোস্টিং করার আগে তাদের একটা কথা মন দিয়ে শুনতে হবে, সেটা কি বলছি আগে শুনে নিন। ডবল পোস্টিং করবো তার আগে একটা কথা বলছি, শুনে নিন। এই যে প্রভিশন হলো, বা আমি তোদের বলে দিচ্ছি, এটা মনে কর অ্যাডজাস্টমেন্টে যেই প্রভিশন দেয় তাকে বলে নিউ প্রভিশন। যদি মনে হয়, মনে থাকবে না খাতায় লিখলে লিখে রাখতে পারিস। অ্যাডজাস্টমেন্টে যেই প্রভিশন দেয় তাকে বলে নিউ প্রভিশন। কি বললাম? অ্যাডজাস্টমেন্ট যে প্রভিশন দেয় তাকে কি বলে? নিউ প্রভিশন। অর্থাৎ এটা হচ্ছে নিউ, এই যে প্রভিশনটা হলো এটাকে নিউ প্রভিশন। ওল্ড প্রভিশন কাকে বলে? দেখবি ট্রায়াল ব্যালেন্সে একটা প্রভিশন থাকে, কোন দিক দিয়ে থাকবে? ক্রেডিট দিকে। ট্রায়াল ব্যালেন্সে যে ক্রেডিট দিকে প্রভিশন দেওয়া থাকে তাকে বলে ওল্ড প্রভিশন। বোঝা গেল কি বললাম? তারপরে নিউ কোনটা, ওল্ড কোনটা আমি জানি, ভুলে যাবি পরের দিন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকে তাকে বলে নিউ, আর ট্রায়াল ব্যালেন্সে যেটা ক্রেডিট দিকে থাকছে, আর ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন সব ক্রেডিট দিকেই থাকবে, ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন থাকে তাকে বলে ওল্ড। তাহলে কোশ্চেন পড়ে বল নিউ, তো দেখ আমি এমনি জাস্ট লিখতে হবে না। নিউ কত? 3900। ওল্ড কত? 1250। বড় কি? 9300। মানে নিউ বড়। নিউ বড়, নিউ যদি বড় হয়, নিউ যদি বড় হয় তাহলে এই দিকে আসবে, ওল্ড যদি বড় হয় এই দিকে যাবে। দেখবি ভিডিওতে করেছিলাম, আর না করালে করেছিলাম, মানে লাস্ট ক্লাস করেছিলাম, আর না হলে পরের ভিডিওগুলো তো অনেক পাবি তুই। নিউ যদি বড় হয় এই দিকে আসবে, আরে মনে রাখতে হবে তোকে এটা, নিউ বড় হলে এই দিকে আসবে, ওল্ড বড় হলে এই দিকে আসবে। তাহলে বল এখানে বড় কে? নিউ বড় না ওল্ড বড়? নিউ বড়, তাহলে এই দিকে আসবে। কি বলে আসবে লিখছি দেখ, টু প্রভিশন ফর ব্যাড ডেট। প্রথমে লেখ নিউ, বল নিউ কত? 3900। ওল্ড কত? বাদ দে, এটা মাইনাস করতে হয়, এটা মাইনাস করতে হয়। মাইনাস কর, 3900 থেকে 1200 বাদ দিলে হচ্ছে 2700, মানে 2650। মাথায় থাকবে তো? কি রে, ওল্ড বড় হলে কোন দিক লিখবো? ওই দিকে, ক্রেডিট দিকে। ভুলে, আমি জানি ভুলে যেতে পারিস, এটা ভুলিস না, যে জিনিসগুলো ধরে দিচ্ছি, বারবার করে ধরে দিচ্ছি, যাগুলো ভুল হয় সেগুলো ভুল করিস না, ঠিক আছে তো? তাহলে দেখ কটা পয়েন্ট হয়ে গেল? 3টে পয়েন্ট হয়ে গেল, আর একটাই পয়েন্ট বাকি আছে। 4 নম্বর কি বলেছে? ডেপ্রিসিয়েশন ইজ টু বি প্রোভাইডেড অন বিল্ডিং 10%। তাহলে বিল্ডিং এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয়েছে? তাহলে খোঁজ বিল্ডিং কত আছে, খোঁজ বিল্ডিং কত আছে? বিল্ডিং আছে তোর 80,000 টাকা। তাহলে বিল্ডিং কি? অ্যাসেট। অ্যাসেট কি ধরনের অ্যাসেট? এখানে লেখ বিল্ডিং এ লেখ ফিক্সড অ্যাসেটস, মানে ফিক্সড অ্যাসেট লেখ বিল্ডিং 80,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলে যে স্যার বিল্ডিং এর উপর 10% ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। দেখ ডেপ্রিসিয়েশন মানে আগেও বলেছি, আবার বলছি শোন, আমার যে বাড়ি আছে, ধর বাড়িটার দাম 80,000 টাকা, তো বাড়িটা যদি তৈরি করি, বাড়িটাতে কি আমরা কি বসবাস করবো তো? বাড়িটা ব্যবহার করবো তো? তো এখানে ওরা যা মানে বলতে, যেমন লেম্যান ল্যাঙ্গুয়েজ যদি বলি, মানে ওরা প্রতি বছর বাড়িটা 10% করে ব্যবহার করছে। ধর আমি একটা বাড়ি তৈরি করছি, সাপোজ বাড়িটা তৈরি করতে আমার খরচ হয়েছে 80,000 টাকা, মানে বিল্ডিং আমার 80,000 টাকা হয়ে গেছে। তা বাড়িটা তৈরি করার পর কি বাড়িটা বসবাস করবো তো মনে করছি প্রতি বছর 10% করে বসবাস করছি, মানে ব্যবহার করছি বাড়িটা। তাহলে 10% যদি বসবাস বা 10% যদি ব্যবহার করি, তাহলে 80,000 10% কত হয়? 8,000 টাকা। 8,000 টাকা ব্যবহার করছি, তাহলে 80,000 টাকা বাড়ি, 8,000 টাকা ব্যবহার করলাম, তাহলে এখন বাড়ির ভ্যালু কত করে আছে? 72,000 টাকা। তাহলে কি করলাম? এটা মাইনাস করলাম না 8,000 টাকা, মাইনাস ডেপ্রিসিয়েশন। এই যে ব্যবহার করলাম না, কত টাকা ব্যবহার করলাম? 8,000 টাকা। ওই ব্যবহার করাকেই বলে ডেপ্রিসিয়েশন, বুঝতে পারলি? ব্যবহারটাকে বলে ডেপ্রিসিয়েশন, বুঝলি? ডেপ্রিসিয়েশন কি হলো? এবার ধর ডেপ্রিসিয়েশন মানে কি? ব্যবহার করলাম, এবছর কত টাকা ব্যবহার করলাম? বাড়ি 8,000 টাকা। ব্যবহার করাটাকে বলে বেনিফিট নেওয়া। বেনিফিট নেওয়া, বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ। শিখিয়েছিলাম প্রথম দিকে, খরচ। খরচ তো ডেবিটে আসবে, ডেবিটে আসবে। টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং কত টাকা? 8,000 টাকা। আর কি বলেছে? মেশিনের উপর 5% ডেপ্রিসিয়েশন করেছি। তাহলে খোঁজ মেশিন কত ছিল? 75,000 টাকা। ফিক্স অ্যাসেট প্ল্যান্ট এন্ড মেশিনারি কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করেছে প্ল্যান্টের উপর? 5%। প্ল্যান্ট এন্ড মেশিন বুঝিস তো, দেখেছিস তো? বড় বড় কোম্পানিতে বা বড় বড় বিজনেসে মেশিন দেখা যায়, অর্থাৎ যেই মেশিনের মাধ্যমে বড় বড় প্ল্যান্ট আর মেশিনের মাধ্যমে কোনো প্রোডাক্ট তৈরি করা হয়। সাপোজ ধর এই যে মার্কার পেন তৈরি করেছে, তো হাতে আর তৈরি করেনি, এটা দেখছে কোনো মেশিনের মাধ্যমে তৈরি করা যে মার্কার পেনটা, বুঝতে পারছিস তো? ওই যে বড় বড় মেশিন কেনা হয়েছিল, তো
তো ধর 75,000 টাকা দিয়ে মেশিন কেনা হয়েছিল। তা মেশিনটা কিনলে কি মেশিনটা কিনে তারা রেখে দেবে না, ফ্যাক্টরিতে ইউজ করবে তো। তো প্রতি বছর কত করে ইউজ করছে? 5% করে ইউজ করছে। তা 5% যদি ইউজ করে তাহলে মেশিনের ভ্যালুটা বাড়বে না কমবে? কমবে। তাহলে এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন। কত হয় 5%? 3,750 মাইনাস করে বল কত হচ্ছে? 71,250। তাহলে বল কত টাকা ইউজ করলাম? 3,750। যেখানে একটু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 3,750। লাস্ট ফার্নিচার, তাই তো? ফার্নিচার বুঝতে পারছিস তো? ফার্নিচার কত টাকা দিয়েছে? 25,000 টাকা। ফার্নিচার তো ফিক্স আছে। এটা খুবই সোজা অঙ্ক ছিল, কোনো অ্যাডজাস্টমেন্ট এমন কিছু কঠিন অ্যাডজাস্টমেন্ট ছিল, সব করে জানা অ্যাডজাস্টমেন্ট ছিল। ফার্নিচার কত ছিল বল? 25,000 টাকা। তো ফার্নিচার কত পার্সেন্ট ইউজ করেছি? 20% ইউজ করেছি, তাই তো? আরে বাড়িতে তুই চেয়ার টেবিল কিনেছিস, চেয়ার টেবিল কিনলে তো চেয়ার টেবিলটা ইউজ করবো, চেয়ার টেবিলের উপর বসবি, তাই তো? তো ওইগুলো ইউজ করবি তো। ইউজ করলে নিশ্চয়ই ফার্নিচার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে তো। তা কত পার্সেন্ট ইউজ করেছি? 20%। 20% কমিয়ে দে, লেখ মাইনাস দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন 5,000 টাকা। কত হচ্ছে? 20,000 টাকা। তাহলে লেখ পিএল ডেবিটেড একটু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলো, তাই তো? দেখ 4টে অ্যাডজাস্টমেন্ট দিবি। অ্যাকচুয়ালি ট্রায়াল ব্যালেন্সের পোস্টিং অনেকে করতে পারে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট ঠিক করে করতে পারে না। তো অ্যাডজাস্টমেন্ট ভালো করে শিখবি, অ্যাডজাস্টমেন্ট শেখাটা খুব জরুরি, বুঝলি? অ্যাডজাস্টমেন্ট 4টে করালাম। এরকম অনেকগুলো আগে মানে 2টো অঙ্ক করেছি। 2টো কি? আগে তো অনেকগুলো করেছি। কটা করেছি বল? 3 নম্বর ভিডিওতে কটা অঙ্ক করেছিলাম? 2টো। 3 নম্বর ভিডিও 2টো, মানে মোট কথা 3 আর 4 নম্বর ভিডিও মিলিয়ে 5টা ভিডিও ছিল, 5টা অঙ্ক ছিল। তারপরে একটা অঙ্ক, 6টা 7টা অঙ্ক হয়ে গেছে আগে। এইটা একটা অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 8টা অঙ্ক করাচ্ছি। অনেকগুলো অঙ্কই হয়েছে। তো মোটামুটি এতগুলো অঙ্ক করার পর তো বুঝতে পেরেছিস কোথায় কি বসছে, নাকি না? বাকি কোশ্চেন গুলো কর। বল প্রথম দি বল ক্যাশ অ্যাট ব্যাংক। আমি জিজ্ঞাসা করবো অ্যান্সার দিবি এক একজন করে। বল বল ক্যাশ অ্যাট ব্যাংক কোথায় বলবে? কারেন্ট অ্যাসেট। লিখে দে ক্যাশ অ্যাট ব্যাংক কারেন্ট অ্যাসেটস লেখ। এখন তুই বলবি, তুই দেখবি এই বইতেও যে অঙ্ক করেছেন, এই বইতে অঙ্ক করেছে বা অন্যান্য তুমি স্কুলেও যখন অঙ্ক করাবে না, এদিক শোন, এদিক টাকা, এই ফরম্যাট দেবেই না, এগুলো কিছু দেবে না। আমি কেন করেছি? তুই এমনিই মুখস্থ হয়ে যাবে। পরীক্ষা ধর এমসিকিউ আসলো, বলো একটা কারেন্ট অ্যাসেটের নাম বলো। তুই করতে করতে তো বুঝতে পারছি কি কি কারেন্ট অ্যাসেট হচ্ছে। বা বললো তোর অপশন দিল, 4টে অপশন দিল, বলে 4টের মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট, তাহলে অটোমেটিক অ্যান্সার তো হয়ে যাচ্ছে। মানে একসঙ্গে থিওরিটাও পড়া হয়ে যাচ্ছে। যেমন তুই অনেকগুলো কারেন্ট লাইবিলিটির নাম পরীক্ষা দিয়েছে, অনেকবার দিয়েছে। একটা কারেন্ট লাইবিলিটির নাম লেখো, একটা ফিক্সড নাম লেখো, একটা কারেন্ট অ্যাসেটের নাম লেখো, এগুলো বলে। বা বলে বললো এইটার মধ্যে কোনটা কারেন্ট অ্যাসেট, এর মধ্যে কোনটা কারেন্ট লাইবিলিটি, তাহলে তো এমনি থিওরিটাও পড়া হয়ে যাচ্ছে, একসঙ্গে জানা হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? এগুলো করিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষায় যে কোশ্চেন হবে বাংলা থাকবে, পাশাপাশি ইংলিশও থাকবে। ঠিক আছে, সুতরাং চিন্তা করার কিছু নেই। ঠিক আছে তো? তো এখানে কি লিখবো? ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক বল কত টাকা বলেছে? 10,250। তারপর আমি যাকে জিজ্ঞাসা করবো সেই বলবি, না পারলে বুঝিয়ে দেবো। ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা মাম্পি বল ডিসকাউন্ট কোথায় বসবে? পিএল অ্যাকাউন্টের ডেবিটে বসবে। বসিয়ে দেবো পিএল অ্যাকাউন্টের ডেবিটে ডিসকাউন্ট অ্যালাউড 700 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড। লিখে দিয়েছি পিএল অ্যাকাউন্ট ডেবিটে 700 টাকা। তারপর বল আমি জিজ্ঞাসা করবো, ওই থেকে স্যালারি হয়ে গেছে। আচ্ছা পায়েল বল রিটার্ন নোট কোথায় বসবে? সেলস। আচ্ছা মানে বুঝতে পারলাম, রিটার্ন ইনওয়ার্ড হচ্ছে সেলস থেকে মাইনাস করতে হয়। ঠিক আছে, সেলস থেকে মাইনাস করতে। সেলস তো এখানে বসে, এই এখানে সেলস বসে, তাই তো? ট্রেডিং এর ডেটে এখানে লিখ বাই সেলস। খোঁজ সেল কত আছে? 2,40,000 সেলস। তার থেকে মাইনাস করব রিটার্ন ইনওয়ার্ড। মাইনাস কর রিটার্ন ইনওয়ার্ড কত? আচ্ছা কত টাকা? 1,800 টাকা।
238200 দেখেছিস ট্রায়াল ব্যালেন্স এক জায়গায় বসছে দু জায়গায় বসছে কি? আমি আগে বলেছিলাম ট্রায়াল ব্যালেন্স কখনো দু জায়গায় বসে না। কেন ট্রায়াল ব্যালেন্স দু জায়গায় বসে না সেটাও বলেছিলাম। আমরা যখন 11 স্টার্ট করেছিলাম প্রথমে কি শিখেছিলাম? জার্নাল, তারপর করেছিলাম লেজার। আর জার্নাল আর লেজার থেকে তো ট্রায়াল ব্যালেন্স হয়, তার মানে একটা জিনিসেরই দুটো পোস্টিং করে এসছে, তাই জন্য তো আমার হবে না। কিন্তু অ্যাডজাস্টমেন্ট মানে কি, এগুলো জার্নাল করিনি লেজার করিনি, তাই দুটো পোস্টিং হচ্ছে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হবে, কিন্তু ট্রায়াল ব্যালেন্স কোনো ডবল পোস্টিং হবে না, কারণ ডবল পোস্টিং করেই এসছে ও। আচ্ছা, রিটার্ন নোট হয়ে গেল। আচ্ছা বল, কে বলবি এবার? তুই বল। ব্যাড ডেট হয়ে গেছে, ক্যারেজ আউট আর তুই বল। তুই বল। পিএল এর ডেবিটে বলবি ক্যারেজ আউট আর, তাহলে 1050 পিএল এর ডেবিটে বলবি। বুঝতে পারছিস তো, তোরা নিজেরা বললেও শিখবি। আচ্ছা কে বলবি এবার? আচ্ছা অভিনব বল দেখি, বিল রিসিভেবল কোথায় বসে? আচ্ছা ক্যারেজ নোট মিস করে গেছি, পরে বলছি। বিল রিসিভেবলটা বল, অভিনব বল, বিল রিসিভেবল কোথায় বসবে? বলতে পারবি? চিন্তা নেই, না বলতে বলে আমি বলে দেবো। কে বলতে পারবি বিল রিসিভেবল কোথায়? প্রফিট এন্ড সেকেন্ডে বসবে। বিল রিসিভেবল অ্যাসেটে বসবে, ঠিক বলেছিস, বিল রিসিভেবল অ্যাসেটে বসে। ঠিক আছে, বিল রিসিভেবল অ্যাসেটে বসে, শিখিয়েছিলাম বিল রিসিভেবল। বিল রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, ডেটার্সের থেকে আমরা বিল পাই, তাই না? ডেটার্সের থেকে আমরা বিল পাই। বিল রিসিভেবল হচ্ছে আমাদের অ্যাসেটে বসবে, তাহলে অ্যাসেট কারেন্ট অ্যাসেট, অ্যাসেট মানে কারেন্ট অ্যাসেট। বিলস রিসিভেবল কত টাকা? 22,500। আচ্ছা, ক্যারেজ ইনওয়ার্ড মিস করে গেছি 1200 টাকা। আচ্ছা বল দেখি, শ্রাবণী বল দেখি, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় বসবে? ক্যারেজ ইনওয়ার্ড কোথায় বসবে বল? ঠিক আছে বলে দিচ্ছি আমি, ক্যারেজ ইনওয়ার্ড বসবে ট্রেডিং এর ডেবিটে। ক্যারেজ ইনওয়ার্ড বসবে ট্রেডিং এর ডেবিটে কত টাকা? 1,200। 1200। মানে সবাই পড়াশোনা করছে, ওই শুধু পড়াশোনা করছে না, তাই তো? 1,800। ক্যারেজ নোট 1200, তাই তো? বলেছিলাম পড়াশোনা করতে, পড়াশোনা করছিস না তুই? সবাই পড়াশোনা করছে। পারচেজ, পারচেজ কোথায় বসে? ট্রেডিং এর ডেবিট, এখানে লিখছি টু পারচেসেস কত টাকা? 1,40,000। ইনারে লেখ, কারণ কিছু অ্যাডজাস্টমেন্ট হয়তো আছে, মানে বলছি কিছু হয়তো ওর মধ্যে কিছু কাজকর্ম আছে। আরে বাবা, সেল থেকে তো কি বাদ দিলি? রিটার্ন আউট বাদ দিলি তো, তুই পারচেজ থেকে রিটার্ন আউট বাদ যাবে, এটা আছে, আমি পরে দেখছি, এটা আছে। সানডি এডার্স হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে। ওপেনিং স্টক 32,000 টাকা, এই ওপর লেগে ওপেনিং স্টক। টাকা হয়ে গেল। তারপর কি বলছে? বিল্ডিং হয়ে গেছে, সেলস হয়ে গেছে, ক্যাপিটাল। ভাই ক্যাপিটাল তো তুই দেখতেই পাচ্ছিস, এই যে ক্যাপিটাল লেখা আছে 1,92,200। ঠিক আছে তো? তারপর প্রভিশন ফর ডাউটফুল ডেট হয়ে গেছে, রিটার্ন আউটওয়ার্ড, এই যে এর থেকে মাইনাস কর। কত টাকা? 1,500। ঠিক আছে, তারপর বিল পেবেল, ভাব ঠান্ডা মাথায়, বিল রিসিভেবল কোন দিক বসেছিল? অ্যাসেট, তাহলে বিল পেবেল কি হবে? লাইবিলিটি, তাহলে বিলস পেবেল কত? 12,500। নেক্সট লাস্ট সানডে কেটার্স 30,000 টাকা লাইবিলিটি। তাহলে একটা জিনিস বুঝতে পারলি, দেখ অ্যাডজাস্টমেন্ট করতে একটু টাইম লাগবে, এটা করতে কত কম সময় অঙ্কটা হয়ে গেল। এইভাবে অঙ্ক করলে সবচেয়ে কম সময় লাগবে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট কি করবে, আগে ট্রেডিং অ্যাকাউন্ট মেলাবে, তারপর পিএল মেলাবে, তারপর ব্যালেন্স শিট মেলাবে, অঙ্ক করতে প্রচুর সময় লাগবে। এটা করতে সবচেয়ে কম সময় লাগবে। তোরাও যখন অঙ্কগুলো মোটামুটি ভালো মতন অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবি একটা ফাইনাল অ্যাকাউন্ট করতে খুব জোর হলে যারা ভালো স্টুডেন্ট তাদের লাগবে 10 থেকে 12 মিনিট, যারা আবার কিছু কিছু স্টুডেন্ট একটু বেশি টাইম লাগতে পারে, খুব জোর হলে 15 থেকে 20 মিনিট লাগে এই টাইপের ফাইনাল অ্যাকাউন্ট করতে, বেশি টাইম লাগবে না। তো 10 নম্বরের জন্য 20 মিনিট ঠিক আছে, 10 নম্বরের জন্য 20 মিনিট দেওয়া যেতে পারে।
ঠিক আছে? 10 নম্বরের জন্য 20 মিনিট দেওয়া যায়। তো হয়ে যাবে, যখন প্র্যাকটিস হবে তখন তুই করতে পারবি। তো কিছুই নেই, হয়ে গেছে, এবার জাস্ট মেলাতে হবে। কি মেলাও? প্রথমে কোন অ্যাকাউন্ট মেলাতে হবে? ডেটিং মেলাতে হয়। ডেটিং মেলা 2,38,200 আর 70,000 যোগ করে কত হচ্ছে? 3,08,200। 3,08,200 তার থেকে বাদ দিতে হবে এগুলো, বাদ দিলে তো কত হচ্ছে? এখানে গ্রস প্রফিট এখানে লিখো টু গ্রস প্রফিট সিডি। সিডি এটা তো নিয়ে হবে এই যে গ্রস প্রফিট হলো এটা আবার এখানে ট্রান্সফার হবে, লিখো বাই গ্রস প্রফিট বিডি। কত টাকা পরে বল কত বেরিয়েছে? করেছিস কেউ? না 1,39,500 না, ভুল করেছিস, ঠিক কর। ওরা এটা করে দিলাম, এটা 3,08,200। 3,08,200 থেকে এগুলো বাদ দে। না, ক্যালকুলেটরে করে দিচ্ছি। এই আমার ক্যালকুলেটরতে 3,08,200 মাইনাস 32,000 মাইনাস 1,38,500 মাইনাস 29,000 মাইনাস 1,200 1,07,500। ঠিক আছে, কত হলো? 1,07,500। ঠিক আছে, গ্রস প্রফিট। এবার এটা এখানে বসিয়ে দেবো 1,07,500। নেট প্রফিট বের কর। বাই গ্রস তার থেকে এগুলো মাইনাস করবো একটা করে। মাইনাস 29,000 মাইনাস 1950 মাইনাস 2650 মাইনাস 8,000 মাইনাস 3750 মাইনাস 5,000 মাইনাস 700 মাইনাস 1050 কত হচ্ছে? 55,400। মিলে গেছে। তার জায়গায় কি নিয়ে প্রফিট টু নেট প্রফিট। আমার তো জায়গা হয়ে গেছে। আরে স্যার এইখানে প্রফিটের নেট প্রফিট সিডি, ঠিক আছে তো? লিখলাম তো? ওটা নেট প্রফিট 55,400 বের হলো। আচ্ছা, বিজনেসে যে নেট প্রফিট হয়, নেট প্রফিটের টাকাটা কে নেয়? বিজনেসের প্রফিটটা কে নেয়? মালিক নেয়। মালিক নেয়। এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের সঙ্গে যোগ করে দেবো, হয়ে গেল 55,400। দু 2,47,600, তাই তো? $3,01,100। 3,000 3,01,100। ওই দিকটা কর। 72,000 প্লাস 71,250 প্লাস 20,000 প্লাস 70,000 প্লাস 35,100 প্লাস 10,250 প্লাস 22,500। মিলে গেছে। স্যার না দিলে সাসপেন্স এখন খুলে যাবে না, না মিলে হবে, অঙ্কটা ভুল করেছিস, কোনোদিন সাসপেন্স করা যায় না। ঠিক আছে, তো এদিক শোন, হয়ে গেল অঙ্কটা শেষ, কমপ্লিট হয়ে গেল অঙ্কটা।